সবাইকে একটু মেনশন করে দাও, তোমাদের ডিসকাশন গ্রুপগুলোতে একটু বলে দাও সবাইকে ক্লাসে আসতে। আমরা খুব দ্রুত শুরু করব এবং আজকে আমরা হচ্ছে যে ফুল সিলেবাসের বেশ কিছু টপিক পড়বো, এমসিকিউ সলভ করব এবং প্ল্যান করছি যে কালকে একটা এক্সট্রা ক্লাস নিব তোমাদের। আজকে একদম 100% সব শেষ হবে না, টোটাল মিলে যে কতগুলা টপিক বাকি আছে ফুল সিলেবাস মিলে, ফুল সিলেবাস এবং প্র্যাকটিস মিলে আমাদের এমসিকিউ প্র্যাকটিস করতে হবে এখন অনেক, প্লাস হচ্ছে যে ফুল সিলেবাসের অনেক কিছু দেখতে হবে। তো সব মিলায় আমাদের প্রায় 3.5 ঘন্টার ক্লাস চলে যাবে। তো 3.5 ঘন্টার ক্লাসে আমরা হচ্ছে যে লম্বা ক্লাস নিতে পারবো না, আমি রাতে নিব চিন্তা করছিলাম, তো রাতে নেওয়ার চিন্তা করছিলাম, বাট আজকে আবার আর্জেন্টিনার খেলা আছে, তো আর্জেন্টিনার খেলা আছে, একবারে 3.5 ঘন্টা ক্লাস না নিয়ে দুইটা পার্টে ভাগ করে নিব, এখন একটা নিব এবং কালকে রাত 9টায় একটা নিব ইনশাল্লাহ। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, যারা যারা আমাকে সালাম দিছো সবাইকে ওয়ালাইকুম সালাম। একজন বেবি লিখছে যে গতবারের 5টা ক্লাসের কথা, 5টা ক্লাসে গতবার অর্গানিক কভার করাইছিলাম, ওই 5টার কথা, ওটা শর্ট সিলেবাসের ক্লাস, মানে ফুল সিলেবাস কভার নাই এবং এত বেশি প্র্যাকটিস করা নাই, তোমাদেরকে অনেক বেশি প্র্যাকটিস করাবো, প্লাস হচ্ছে ফুল সিলেবাসের টপিক গুলাও কভার করাবো, এটাই হচ্ছে পার্থক্য। শর্ট আগের ক্লাস আর এই ক্লাসের মধ্যে পার্থক্য এইটাই। ওকে, হ্যাঁ এক্সট্রা ক্লাস কালকে রাতে নিব ইনশাল্লাহ, এক্সট্রা ক্লাস একটা কালকে রাতে নিব। সো কালকে রাতে তোমাদের সাথে আবার দেখা হবে। আজকে 3.5 ঘন্টা না, আজকে 2 ঘন্টায় নিচ্ছি, আজকে 2 ঘন্টায় নিচ্ছি এবং এক্সট্রা ক্লাস কালকে রাতে নিব। এক্সট্রা ক্লাস খুব বেশিক্ষণ হবে না, 1.5 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট হবে সর্বোচ্চ, সর্বোচ্চ 1 ঘন্টা বা 1 ঘন্টা 20 মিনিট। তো সবাই একটু দ্রুত জয়েন করে ফেলো, অর্গানিক করার জন্য তোমরা মোটিভেশন হারাই ফেলছো, তোমাদের ইনিশিয়ালি মোটিভেশন খুব ভালো ছিল, বাট এখন অর্গানিক করার জন্য তোমরা মোটিভেশন হারাই ফেলছো। মাঝখান দিয়ে আর মানে অনেকেই দেখতেছি যে মোটিভেশন নাই, বাট মোটিভেশন ধরে রাখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আমি যেভাবে ইজি ওয়েতে তোমাদেরকে অর্গানিক পড়াই দিচ্ছি, আমার মনে হয় না তোমাদেরকে এত ইজি ওয়েতে অর্গানিকের পুরো জায়গাগুলো কেউ তোমাদেরকে গুছাই দিবে। তো এই ক্লাসগুলা প্র্যাকটিস করলে তোমার অর্গানিক এ টু জেড গুছাই যাবে ভাইয়া, এ টু জেড গুছাই যাবে। মানে গতবার তার আগের বারের মানে কয়েক লাখ স্টুডেন্ট এই ক্লাসগুলা করছে বা এইভাবে সাজানো ক্লাসগুলা করছে এবং সবাই খুব হেল্প পাইছে। তোমরা এই ক্লাসগুলা হেল্প নিয়ে অর্গানিক খুব দ্রুত ওয়েতে গুছাই নিতে পারবা। অর্গানিক তুমি বই খুলে একা একা পড়তে গেলে দেখবা অর্গানিক পুরো মাথার মধ্যে একদম কিলবিল কিলবিল করে, মানে ভালোই লাগে না। বাট তুমি এই ক্লাসগুলা করার পর এই ক্লাসের নোট ধরে ধরে যখন আগাবা দেখবা যে সব এমসিকিউ পাচ্তেছো, আবার অর্গানিকে তোমার মার্কও ভালো আসতেছে। তো আমরা দেরি না করে শুরু করব, আজকে হচ্ছে আমাদের লাস্ট ক্লাসের মানে সেকেন্ড লাস্ট ক্লাস, দুইটা পার্টে ভাগ হয়ে যাবে। সেকেন্ড লাস্ট ক্লাসে আজকে আমাদের প্রথম টপিক হচ্ছে জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিড এইটা হচ্ছে আমাদের প্রথম টপিক আজকের। তো জৈব অ্যাসিড এইটা অ্যাকচুয়ালি কি? জৈব অ্যাসিড হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে আর COOH, এইটাকে জৈব অ্যাসিড বলে। তো এই অ্যাসিডটার নাম কি? এই অ্যাসিডটার নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, এটার নাম হচ্ছে আমাদের জৈব অ্যাসিড। তো জৈব অ্যাসিডের নাম হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড। এই যে কার্বক্সিলিক অ্যাসিড, আমরা একটু খেয়াল করি, কার্বক্সিলিক অ্যাসিডে আমাদের একটা আর আছে, আর এর সাথে কার্বনের সাথে ডাবল বন্ড অক্সিজেন আছে, বন্ড ও আছে, বন্ড এইচ আছে। তো এখানে এই কার্বক্সিলিক অ্যাসিড যে মূলকটা আমরা লিখলাম, কার্বক্সিলিক অ্যাসিড মূলক, এই মূলকটা খুবই ইন্টারেস্টিং। এই মূলকটার দিকে তুমি যদি তাকাও, এই মূলকটা খুবই ইন্টারেস্টিং। কেন এই কথা বলছি খেয়াল করো, এই মূলকের শুধু হাইড্রোজেন এইটা নিয়ে বিক্রিয়া করা যায়, শুধু হাইড্রোজেন দিয়ে বিক্রিয়া করা যায়। এই মূলকের OH পার্ট যেটা আছে না, OH পার্ট দিয়ে বিক্রিয়া করা যায়। এই মূলকের CO পার্ট এইটা দিয়ে বিক্রিয়া করা যায়। এই টোটাল COOH পার্ট দিয়ে বিক্রিয়া করা যায়। আবার এই অ্যালকাইল গ্রুপ দিয়ে বিক্রিয়া করা যায়। দেখো যতগুলা ভাগ করছি, এতগুলা ভাগে তুমি কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারবা। তো কার্বক্সিলিক অ্যাসিডের এই জন্য বিক্রিয়া সংখ্যা অনেক বেশি, কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়া সংখ্যা অনেক বেশি। কার্বক্সিলিক অ্যাসিডে দেখো, আমরা যদি একটু দেখার চেষ্টা করি, এখানে শুধু হাইড্রোজেনকে তুমি প্রতিস্থাপন করতে পারবা, তুমি হাইড্রোজেনের সাথে OH কে প্রতিস্থাপন করতে পারবা, এই টোটাল OH কে প্রতিস্থাপন করতে পারবা। তুমি শুধু কিটো মূলক নিয়ে বিক্রিয়া করতে পারবা, এই টোটালটা নিয়ে বিক্রিয়া করতে পারবা। তুমি অ্যালকাইল গ্রুপ নিয়ে বিক্রিয়া করতে পারবা। তো এটা হচ্ছে তোমার কার্বক্সিলিক অ্যাসিডের যদি তুমি বেসিক দেখো, বেসিক। এবার খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিডের এই অ্যালকাইল গ্রুপ এটা দিকে তুমি যদি তাকাও, কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকাইল গ্রুপের আর এর জায়গায় যদি H বসাও, তাহলে দেখো HCOOH হয়, এটাকে বলে মিথানোইক অ্যাসিড।
এরপরে তুমি যদি এখানে একটা অ্যালকাইল গ্রুপ দাও তাহলে হচ্ছে এটা হবে হচ্ছে তোমার ইথানোয়িক অ্যাসিড। দেখো মিথাইল অ্যালকাইল গ্রুপ দিলে এটা হবে হচ্ছে ইথানোয়িক অ্যাসিড। তুমি যদি দুইটা অ্যালকাইল গ্রুপ দাও, যেমন ধরো CH3 CH2 COOH, এটা হবে হচ্ছে প্রোপানোয়িক অ্যাসিড। মাথায় রাখতে হবে যে কার্বক্সিলিক অ্যাসিডের অ্যালকাইল গ্রুপে কার্বন সংখ্যা যত বাড়ে, অ্যালকাইল গ্রুপে কার্বন সংখ্যা যত বাড়ে শক্তিমাত্রা তত কমে। অ্যালকাইল গ্রুপে কার্বন সংখ্যা যত বাড়বে, কার্বন সংখ্যা যত বাড়বে অ্যাসিডের শক্তি তত কমবে। এই অ্যাসিডের শক্তি কি হবে? শক্তি তত কমবে, শক্তি মাত্রা তত কমবে। তো কার্বন সংখ্যা যত বাড়ছে অ্যালকাইল গ্রুপে কার্বন সংখ্যা, তাহলে দেখো এখানে HCOOH অ্যালকাইল গ্রুপে এখানে হাইড্রোজেন আছে আর এখানে একটা কার্বন আসছে, তার মানে এটার চেয়ে এটার শক্তি কি কম, তার মানে এটার শক্তি বেশি, এইটার চেয়ে আবার এটার শক্তি কম। তো এটা হচ্ছে আমাদের কার্বক্সিলিক অ্যাসিডের শক্তিমাত্রা। কার্বক্সিলিক অ্যাসিডের শক্তিমাত্রা যদি দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের শক্তিমাত্রা তুমি এরকম পাবা। তাহলে দেখো সবচেয়ে বেশি শক্তিশালী কার্বক্সিলিক অ্যাসিড কোনটা? মিথানোয়িক অ্যাসিড যেটা আছে এটা হচ্ছে সবচেয়ে শক্তিশালী কার্বক্সিলিক অ্যাসিড। ক্লিয়ার করতে পারছি? সবচেয়ে শক্তিশালী কার্বক্সিলিক অ্যাসিড কে? সবচেয়ে শক্তিশালী কার্বক্সিলিক অ্যাসিড হচ্ছে মিথানোয়িক অ্যাসিড। ওকে, আচ্ছা এবার ভালো করে খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিডে এই জায়গায় কার্বন ডাবল বন্ড অক্সিজেন আছে না? এইদিকে দেখো অক্সিজেন, এদিকে দেখো হাইড্রোজেন আছে। এখন মজার ব্যাপার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কিন্তু কিটোন মূলক আছে, তাই না? কার্বক্সিলিক অ্যাসিডের মধ্যে কি আছে? কিটোন মূলক আছে। তাহলে এটা সব কিটোনের মতো বিক্রিয়াগুলো দিবে না? কার্বনিল মূলকের সব বিক্রিয়া দেওয়ার কথা না? কার্বনিল মূলক কি টাইপের বিক্রিয়া দেয় বলো তো? কার্বনিল মূলক এই অক্সিজেনের ইলেকট্রন নিজের দিকে টেনে নিয়ে অক্সিজেন ডেল মাইনাস আর কার্বন ডেল প্লাস হয়। ডেল প্লাস হলে এটা হচ্ছে নিউক্লিওফিলিক বিক্রিয়া দেয় না? নিউক্লিওফিলিক, নিউক্লিয়াস আকর্ষী যে সমস্ত বিক্রিয়াগুলো ছিল, সংযোজন ছিল, প্রতিস্থাপন ছিল, সেগুলো দেওয়ার কথা। বাট কার্বক্সিলিক অ্যাসিড ওটা দেয় না। কেন দেয় না জানো? কারণ এখানে প্লাস হয়ে গেলেও এই জায়গায় অক্সিজেনের লন পেয়ার ইলেকট্রন আছে, এই লন পেয়ার ইলেকট্রন এই কার্বনে চলে আসে। লন পেয়ার ইলেকট্রন কার্বনে চলে আসার কারণে এই জায়গার এই কার্বনের ধনাত্মক চার্জ খুব কম সময়ের জন্য থাকে। এই জায়গার কার্বনের ধনাত্মক চার্জ খুব কম সময়ের জন্য থাকে। যেহেতু কার্বনের ধনাত্মক চার্জ খুব কম সময়ের জন্য থাকে, ফলে এটা নিউক্লিওফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া দেয় না। তার মানে কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইড কিটোনের মতো আচরণ করবে না। কার্বক্সিলিক অ্যাসিড অ্যালডিহাইড কিংবা কিটোন, অ্যালডিহাইড কিংবা কিটোন এটার মতো আচরণ করবে না। কার্বক্সিলিক অ্যাসিড মাথায় রাখবা, অ্যালডিহাইড কিটোনের মতো আচরণ করবে না। কার্বক্সিলিক অ্যাসিড ডিফারেন্ট টাইপের আচরণ করবে, অ্যালডিহাইড কিটোনের মতো আচরণ করবে না। এবার খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিডের সবচেয়ে ছোট গ্রুপ যেটা আছে না, সবচেয়ে ছোট গ্রুপ কে আছে বলতো? এই যে মিথানোয়িক অ্যাসিড। মিথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচার তুমি যদি খেয়াল করো, মিথানোয়িক অ্যাসিডের স্ট্রাকচার খেয়াল করলে দেখবা কার্বন ডাবল বন্ড অক্সিজেন বন্ড OH, এই সাইডে দেখো H আছে। খেয়াল করলে দেখবা এই গ্রুপের মধ্যে একটা গ্রুপ চলে আসছে যেটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। তাহলে অ্যাসিডের মধ্যেও আবার অ্যালডিহাইড গ্রুপ আছে। তার মানে মিথানোয়িক অ্যাসিড অ্যালডিহাইডের মতো আচরণ করে। এই মিথানোয়িক অ্যাসিড অ্যালডিহাইডের মতো আচরণ করে, তার মানে এ অ্যালডিহাইডের বিক্রিয়াগুলো দেখায়। অ্যালডিহাইড যেটা আছে এই অ্যালডিহাইডের বিক্রিয়াগুলো দেখায়। অ্যালডিহাইডের যে সে হচ্ছে তোমার শনাক্তকারী বিক্রিয়ার সাথে রিঅ্যাক্ট করবে। অ্যালডিহাইড মূলক আছে না মিথানোয়িক অ্যাসিডের মধ্যে, সো এই অ্যালডিহাইডের যে শনাক্তকারী বিক্রিয়া আছে, যেমন ধরো টলেন রিএজেন্ট, ফেলিং দ্রবণ, খেয়াল করো টলেন রিএজেন্ট, তারপর হচ্ছে ফেলিং দ্রবণ, এগুলোর সাথে বিক্রিয়া করবে। কেন? কারণ মিথানোয়িক অ্যাসিডে অ্যালডিহাইড মূলক আছে। এটা আমাদের মাথায় রাখতে হবে। তো এটা আমাদের গেল হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের একটা ইন্ট্রোডাকশন। এখন দেখো কার্বক্সিলিক অ্যাসিডের ইন্ট্রোডাকশনের পর আমরা কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি পড়বো কয়েকটা। আমরা কার্বক্সিলিক অ্যাসিডের কি পড়বো? প্রস্তুতি পড়বো। কয়েকটা কার্বক্সিলিক অ্যাসিডের প্রস্তুতি পড়বো, যে কিভাবে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুত করতে পারি। আচ্ছা, কয়েকটা প্রস্তুতি পড়বো। তার মধ্যে প্রথম যে প্রস্তুতি সেটা হচ্ছে নাম্বার 1, আমরা যদি চিন্তা করি যে কোনো অ্যালকোহল নিই, অ্যালকোহল যেমন ধরো CH3CH2OH, এটা একটা অ্যালকোহল। এই অ্যালকোহলকে আমরা দেখছি, এর আগেও দেখছি যে এই অ্যালকোহলকে আমরা যদি জারণ করি, জারণ মানে কি? জায়মান অক্সিজেন দিয়ে বিক্রিয়া করে, এবং নরমাল জারণ না, এটা আমরা শক্তিশালী জারণ করব। শক্তিশালী জারণ করতে গেলে কি করতে হবে? আমাদের KMnO4 পটাশিয়াম পারম্যাঙ্গানেট এর সাথে পটাশিয়াম হাইড্রোক্সাইড নিতে হবে, যেটা হচ্ছে শক্তিশালী জারক। এটা না নিয়ে আমি কি নিতে পারতাম? এটা না নিয়ে আমি K2Cr2O7 প্লাস সালফিউরিক অ্যাসিডও নিতে পারতাম। এই কম্বোটাও শক্তিশালী জারক, এটাও শক্তিশালী জারক, এটাও শক্তিশালী জারক। যে কোনো একটা শক্তিশালী জারক নিব। শক্তিশালী জারক জায়মান অক্সিজেন দিয়ে অ্যাসিডকে জারণ করে, প্রথমে অ্যালডিহাইড এই অ্যালকোহলকে জারণ করে প্রথমে অ্যালডিহাইড তারপরে অ্যাসিড বানাবে। তাহলে সর্বশেষ এখান থেকে আমি
কার্বক্সিলিক অ্যাসিড পাবো, ঠিক আছে? তাহলে অ্যালকোহলকে একবার জারণ করে অ্যালডিহাইড, আরেকবার জারণ করে কি হবে? অ্যাসিড হবে। আচ্ছা আমরা এটা দুই ধাপেই লিখি, হ্যাঁ এটা আমরা দুই ধাপেই লিখি, তাহলে আমাদের জন্য সুবিধা, বোঝার সুবিধা হবে। তাহলে প্রথমে একবার জারণ করে অ্যালডিহাইড, তারপরে আরো একবার জারণ করে অ্যাসিড তৈরি হবে, আরো একবার জারণ করে অ্যাসিড তৈরি হবে। তার মানে আমরা কার্বক্সিলিক অ্যাসিড প্রস্তুতিতে আমরা কি করতে পারি? অ্যালকোহলকে জারণ করে করতে পারি। আমরা এটা করছি না? ওই অ্যালকোহলের হচ্ছে যে তোমার কিসের মধ্যে, বিক্রিয়ার মধ্যে পড়ছিলাম, অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে পড়ছিলাম। ওকে, অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে আমরা অ্যালকোহলের জারণ পড়ছিলাম, অ্যালকোহলের জারণ থেকে আমরা দেখলাম। আচ্ছা দেখো তো, খুব সিম্পল, দেখো তো আমরা এটাও পড়ছিলাম না? টলুইন ছিল, টলুইনের উপরে CH3, মানে বেনজিনের উপর CH3 হচ্ছে টলুইন। টলুইনকে আমরা পড়ছিলাম যে শক্তিশালী জারণ করলে, শক্তিশালী জারণ কিভাবে করে? শক্তিশালী জারণ হচ্ছে KMnO4 পটাশিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে শক্তিশালী জারণ করলে এই টলুইনের উপরে যে CH3 থাকে, এই CH3 মূলক জারিত হয়, CH3 মূলক জারিত হয়, CH3 মূলক জারিত হয়ে আমার COOH তৈরি করে, CH3 মূলক জারিত হয়ে কি তৈরি করে? COOH তৈরি করে। খেয়াল করে দেখো, বেনজিনের উপরে CH3 টলুইন বা মিথাইল বেনজিন, এইটাকে যদি আমরা KMnO4 এবং পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে শক্তিশালী জারক দিয়ে জারিত করি, তাহলে কি তৈরি হয়? এখান থেকে আমাদের দেখো কার্বক্সিলিক অ্যাসিড তৈরি হয়। আচ্ছা এবার এখানে একটা জিনিস আমাদের একটু মনে রাখতে হবে, একটা জিনিস খেয়াল করতে হবে। গতবার তোমার অ্যাডমিশন টেস্টে এই কোশ্চেনটা আসছিল, খেয়াল করো। তোমার কখনো কখনো একটু মানে গুলাই ফেলানোর জন্য এভাবে দিবে, বেনজিনের উপর CH2 CH3 দিল, মানে ধরো প্রোপাইল বেনজিন দিল। এই প্রোপাইল বেনজিনকে তুমি যদি জারণ করো KMnO4 এবং পটাশিয়াম হাইড্রোক্সাইড দিয়ে জারণ করো, তাহলে কি তৈরি হবে? তুমি মনে করবা এই উপরে হচ্ছে প্রোপানোইক অ্যাসিড তৈরি হবে, বাট সেটা হয় না। কেন? কারণ দেখো বেনজিনের পাশে ঠিক যেই কার্বনটা আছে সেই কার্বনে CH2 গ্রুপ আছে না, বেনজিনের ঠিক যেই জায়গাতে আমার অ্যাটাচমেন্টটা আছে, দেখো বেনজিনের কার্বনের সাথে অ্যাটাচমেন্টের যে কার্বন, এটা কিন্তু মিথিলিন মূলকই আছে। এই মিথিলিন মূলকে তোমার জারণ ঘটবে কোন জায়গায়? এই মিথিলিন মূলকে। এই মিথিলিন মূলকে জারণ ঘটলে বেনজিনের উপরের মিথিলিন মূলকে জারণ ঘটে বেনজোইক অ্যাসিডে তৈরি করবে। তাহলে বলবা ভাইয়া বাকি যেই লম্বা চেইন ছিল, বাকি কার্বন গুলা কি তৈরি করে? বাকি কার্বন গুলা আমার কার্বন ডাই অক্সাইড পানিতে রূপান্তর হয়, জারণ করে বাকি কার্বন গুলা আমার কার্বন ডাই অক্সাইড পানিতে রূপান্তর হয়। তার মানে দেখো আমরা দেখলাম নর্মাল অ্যালকোহলকে আমরা জারণ করে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করলাম। তাছাড়া আমরা টলুইনকে জারণ করে আমরা কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করলাম। অ্যালকোহলকে জারণ করে কার্বক্সিলিক অ্যাসিড, তারপর টলুইনকে জারণ করে কার্বক্সিলিক অ্যাসিড। বেনজিনের উপরে যদি আমরা একাধিক গ্রুপ পাই, সেক্ষেত্রেও আমরা কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর করতে পারবো। বাকি এই যে মানে এই মিথিলিন মূলকটা আমার COOH এ রূপান্তর হবে, বাকি অংশটা আমার কার্বন ডাই অক্সাইড এবং পানিতে রূপান্তর হবে। এটা মাথায় রাখবা, ঠিক আছে? এটা মাথায় রাখবা, মনে থাকবে? ক্লিয়ার করতে পারছি? আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা এবার আসো, এই পর্যন্ত এটা কি গেল? এটা হচ্ছে টলুইনের পার্শ্ব শিকলের জারণ। এবার খেয়াল করো, আমরা যদি কখনো যদি আমরা অ্যালকাইল হ্যালাইড নিই, খেয়াল করো অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম সায়ানাইড, এইটা যদি বিক্রিয়া করো, খেয়াল করো অ্যালকাইল হ্যালাইড নিবা, অ্যালকাইল হ্যালাইডের সাথে পটাশিয়াম সায়ানাইডের বিক্রিয়ায় এখানে খেয়াল করলে দেখবা অ্যালকাইল হ্যালাইডে হ্যালোজেন মাইনাস আর আর হয় প্লাস, সায়ানাইডে সায়ানাইড মাইনাস আর কি হয়? পটাশিয়াম প্লাস আয়ন হয়। তাহলে মাইনাস মাইনাসকে প্রতিস্থাপন করে আর প্লাস মাইনাস একসাথে হয়ে যে আমাদের এখানে KX তৈরি করে এবং এখানে RCN তৈরি হয়। তাহলে অ্যালকাইল সায়ানাইড তৈরি হয়, তাই না? এটা হচ্ছে অ্যালকাইল সায়ানাইড তৈরি হয়। এই যে অ্যালকাইল সায়ানাইড তৈরি হয়, এই অ্যালকাইল সায়ানাইডকে তুমি এখন অম্লীয় মাধ্যমে কি করবা? আদ্র বিশ্লেষণ করবা। এটাকে অম্লীয় মাধ্যমে সালফিউরিক অ্যাসিড সহ নিতে পারো, অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলে এই সায়ানাইড সব সময় অ্যাসিডে রূপান্তর হয়। সবসময় মাথায় রাখবা, যদি কোথাও সায়ানোমূলক থাকে এটাকে অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলে অ্যাসিডে রূপান্তর হয়, এটা মাথায় রাখবা। ধরো জিনিসটা এরকম যে তোমার সায়ানোবেনজিন আছে, হ্যাঁ বেনজিনের উপর সায়ানাইড আছে, এটাকে বলে সায়ানোবেনজিন যদি তুমি কখনো পাও, এটাকেও তুমি অম্লীয় মাধ্যমে জাস্ট আদ্র বিশ্লেষণ করো। এই যে আদ্র বিশ্লেষণ করলা কিসে? অম্লীয় মাধ্যমে। তাহলে এইটা অম্লীয় মাধ্যমে আদ্র বিশ্লেষণ করলে বেনজোইক অ্যাসিডে রূপান্তর হবে। যে কোনো মোমেন্টে তোমাকে এই টেস্ট, এটা তুমি জানো কিনা তোমাকে টেস্ট করতে দিবে,
তুমি এই ইনফরমেশনটা জানো কিনা এটা তোমাকে টেস্ট করতে দিবে, যে তোমার সায়ানোবেনজিন আছে বা সায়ানাইড মূলক আছে, এটাকে অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলে কি তৈরি হয়, এটা তোমাকে জিজ্ঞেস করবে বা টেস্ট করবে। তো তোমাকে এই জিনিসটা জানতে হবে এবং এটা মাথায় রাখতে হবে, এটা মাথায় রাখলে তুমি পারবা। ওকে, তাহলে আমরা দেখলাম কি সায়ানোবেনজিন অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলে বেনজোইক অ্যাসিডে রূপান্তর হলো। তাহলে এইটা আরেকটা টেকনিক পাইলাম যেটার মাধ্যমে আমরা তোমার হচ্ছে বেনজোইক তোমার কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার হইছে? এই পর্যন্ত ক্লিয়ার হইলে এবার আসো আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া আছে যেটার মাধ্যমে আমরা কার্বক্সিলিক অ্যাসিড তৈরি করতে পারি। সেটা কি? সেটা হচ্ছে গ্রিগনার্ড বিকারক, RMGX। গ্রিগনার্ড বিকারক, এটার সাথে যদি আমরা কার্বন ডাইঅক্সাইড যোগ করি তাহলে এখান থেকে তোমার RCOH রূপান্তর হয়। এখন বলবা ভাই এটা কিভাবে? এটা কিন্তু তোমাকে আমি আগেও শেখাইছি, ওই যে গ্রিগনার্ড বিকারক দিয়ে 1 ডিগ্রি 2 ডিগ্রি 3 ডিগ্রি অ্যালকোহল করার সময় আমি বলে দিছিলাম যে গ্রিগনার্ড বিকারকের সাথে কার্বন ডাইঅক্সাইড যোগ করলে তোমার হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডে রূপান্তর হয়, এটা বলে দিছিলাম। কিন্তু এটা কিভাবে হয় চল একটু দেখি কিভাবে হয়। আমরা জানি RMGX এর ক্ষেত্রে R মাইনাস আর MgX প্লাস আকারে থাকে। কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে কার্বন ডাবল বন্ড অক্সিজেন আকারে থাকে। তো যে কোনো একটা অক্সিজেন যদি ইলেকট্রনকে নিজের দিকে টান দেয় তাহলে কার্বন আমার প্লাস আয়ন হয়ে যাবে। এখন খেয়াল করো, এদিকের মাইনাস আয়ন কার্বনে যে বসবে, তাই না? এদিকের মাইনাস আয়ন কার্বনে যে বসবে, আর এই অক্সিজেন যাবে হচ্ছে মাইনাস এটার সাথে। তাহলে দেখো এই দুইটা একত্রিত হয়ে আমরা এখানে পাচ্ছি কার্বন ডাবল বন্ড অক্সিজেন, এটা থেকেই যাচ্ছে কার্বনের নিচে চলে যাচ্ছে আমার আর মাইনাস গেল, আর এদিকে ভালো করে খেয়াল করো আরেকটা অক্সিজেন মাইনাস, এর সাথে যাচ্ছে আমাদের MgX। এখন পরবর্তীতে এইটাকে আমাদের যেটা করা লাগবে আর্দ্র বিশ্লেষণ করা লাগবে। কি করা লাগবে? আর্দ্র বিশ্লেষণ করলে এই MgX এর পরিবর্তে এখানে যাবে হাইড্রোজেন, এখানে বসবে কি হাইড্রোজেন যদি বসে নিচে আর উপরে ডাবল বন্ড, এখানে হয়ে যাচ্ছে OH, আর MgX এর সাথে OH বসে যে MgOH তৈরি হচ্ছে। তার মানে দেখো এখানে আমরা লাস্ট লাইনে কি পাচ্ছি? লাস্ট লাইনে পাচ্ছি হচ্ছে RCOOH, এটা পাচ্ছি আমরা লাস্ট লাইনে। দেখো এটা পাচ্ছি কি? এটা পাচ্ছি আমরা লাস্ট লাইনে। তাহলে অ্যাকচুয়ালি আমরা খুব চমৎকার একটা বিক্রিয়া দেখলাম, RMGX এর সাথে কার্বন ডাইঅক্সাইড মিলে RCOOH। বুঝতে পারছো? ক্লিয়ার করতে পারছি? তাহলে এইটা গেল আমাদের আরেকটা খুব চমৎকার প্রস্তুতি। তাহলে আমরা জৈব অ্যাসিডের বেশ কিছু প্রস্তুতি দেখলাম। আরেকটা প্রস্তুতি দেখা যায়, আরেকটা প্রস্তুতি 5 নাম্বার। আমরা এখানে কয়টা দেখছি? এই সাইডে 3টা দেখছি, এখানে একটা 4টা 5টা। আরেকটা হচ্ছে আমরা যদি অ্যাস্টার নিই, খেয়াল করো অ্যাস্টার, RCOR অ্যাস্টারকে এখন যদি আমরা আর্দ্র বিশ্লেষণ করি, খেয়াল করো অ্যাস্টার নিবা তুমি, এই অ্যাস্টারকে তুমি কি করবা? অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করবা। আর্দ্র বিশ্লেষণ মানে কি? এখানে পানি দিবা, কিসে? অম্লীয় মাধ্যমে। করলে কি হবে? অ্যাস্টারের দুইটা পার্ট খেয়াল করলে দেখবা, একটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড পার্ট আর একটা হচ্ছে অ্যালকাইল গ্রুপ পার্ট। তো এই অ্যাস্টারের এই জায়গাতেও আমার হচ্ছে একটা প্লাস পার্ট যাবে, একটা মাইনাস পার্ট যাবে। তো জাস্ট তুমি একটার সাথে আরেকটা দিয়ে যদি মানে প্লাসের সাথে মাইনাস, মাইনাসের সাথে প্লাস করো, তাহলে দেখবা এই হাইড্রোজেন এখানে এসে বসে যে RCOOH তৈরি হয়, আর OH অ্যালকাইল গ্রুপের সাথে যে অ্যালকোহলে রূপান্তর হয়। তাহলে এই হচ্ছে আমাদের আরেকটা ছোটখাটো প্রস্তুতি। তো এই বিক্রিয়াগুলো একদম সিম্পল বিক্রিয়া, এই বিক্রিয়াগুলো একদম সিম্পল বিক্রিয়া, জাস্ট তুমি প্র্যাকটিস করলে এগুলা পারবে। এগুলো এমন না যে তোমার কাছে অনেক কঠিন লাগবে। আগে ধরো যেগুলা শিখছি, যেমন ধরো যে ক্যানিজারো বিক্রিয়া, অ্যালডল ঘনীভবন বিক্রিয়া, হ্যালোফর্ম বিক্রিয়া, এগুলার ক্ষেত্রে আমাদের অনেক ট্রিক জানা লাগতো, বাট এগুলো একদম প্র্যাকটিস, বেসিক প্র্যাকটিসের উপর ডিপেন্ড করতেছে তুমি এগুলো পারবা কি পারবা না। এগুলো যত বেশি লিখে লিখে প্র্যাকটিস করবা তত তোমার মনে থাকবে, আর এগুলো প্র্যাকটিসের উপরেই ডিপেন্ড করে। এবার আসবো আমরা কার্বক্সিলিক অ্যাসিডের বেশ কিছু নিজস্ব বিক্রিয়ায়। চলো কার্বক্সিলিক অ্যাসিডের বেশ কিছু নিজস্ব বিক্রিয়ায় যাই। খেয়াল করো কার্বক্সিলিক অ্যাসিডের, এই যে কার্বক্সিলিক অ্যাসিডের CO লাস্টে OH গ্রুপটা আছে না, এই OH গ্রুপটাকে আমরা যদি Z ধরি, এই OH গ্রুপটার পরিবর্তে আমরা বিভিন্ন টাইপের প্রতিস্থাপক Z বসাইতে পারি। OH গ্রুপের পরিবর্তে আমরা বিভিন্ন প্রতিস্থাপক Z বসাইতে পারি। কি কি বসাইতে পারি? যেমন ধরো এখানে আমরা হ্যালোজেন বসাইতে পারি, এখানে আমরা অ্যামিনের NH2 বসাইতে পারি, এখানে আমরা জাস্ট নরমালি অ্যাস্টার বানানোর জন্য OR বসাইতে পারি। এই টাইপের বিভিন্ন টাইপের প্রতিস্থাপক বসাইতে পারি। তো কার্বক্সিলিক অ্যাসিডের বেশ কিছু প্রতিস্থাপক আছে। কি কি প্রতিস্থাপক আছে? দেখো কার্বক্সিলিক অ্যাসিডের কয়েকটা প্রতিস্থাপক আছে। যেমন ধরো আমরা যদি OH এর পরিবর্তে হ্যালোজেন বসাই তখন RCOX হয়।
এই যে RCOX এটাকে বলে হচ্ছে অ্যাসিড হ্যালাইড। এটাকে কি বলে? এটাকে বলে অ্যাসিড হ্যালাইড। তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের OH এর পরিবর্তে আমরা যদি X বসাই, এটাকে বলতেছে হচ্ছে অ্যাসিড হ্যালাইড। এবার খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিডের OH এর, খেয়াল করো, OH এর পরিবর্তে আমরা যদি NH2 বসাই, এইটাকে বলা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। কার্বক্সিলিক অ্যাসিডের OH এর পরিবর্তে NH2 বসালে এটাকে বলা হয় হচ্ছে অ্যাসিড অ্যামাইড। তো একটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড আর একটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। ক্লিয়ার করতে পারছি এই পর্যন্ত? অ্যাসিড হ্যালাইড, অ্যাসিড অ্যামাইড, এটা ক্লিয়ার কিনা বলো? তো কার্বক্সিলিক অ্যাসিডের যে সমস্ত প্রতিস্থাপকগুলো আছে, প্রতিস্থাপকগুলো সম্পর্কে আমাদের মোটামুটি ধারণা থাকা লাগবে। দুইটা প্রতিস্থাপক বুঝলাম, একটা হচ্ছে অ্যাসিড হ্যালাইড আর একটা হচ্ছে অ্যাসিড অ্যামাইড। ওকে, এবার খেয়াল করো, আমরা এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে বেশ বিভিন্ন টাইপের বিক্রিয়া দেখব। কার্বক্সিলিক অ্যাসিডের আরো প্রতিস্থাপক আছে, যেমন ধরো কার্বক্সিলিক অ্যাসিডের RCOOCOR, এইটা যদি তুমি নাও, এটাকে বলা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটাও তৈরি করা আমরা শিখবো, কিভাবে অ্যাসিড অ্যানহাইড্রাইড তৈরি হয় এটাও আমরা তৈরি করা শিখবো। এইটাকে বলা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এই সংকেতটা মনে রাখবা যে এই জায়গায় এটাকে বলা হচ্ছে অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটা কার্বক্সিলিক অ্যাসিড থেকেই আসছে। কিভাবে আসছে আমরা একটু পরে দেখাবো। এটা কার্বক্সিলিক অ্যাসিড থেকে আসছে। এটাকে এভাবেও বলে RCO হোল টু O, এভাবেও বলে। কিভাবে দেখো, ভালো করে খেয়াল করে দেখবে, একটা আর আর এই সাইড একটা CO, RCO একটা পার্ট আছে না, এদিকেও দেখো RCO পার্ট আছে। RCO পার্ট কয়টা? দুইটা, মাঝখানে দেখো একটা অক্সিজেন। সো RCO হোল টু O, এই যে RCO হোল টু O, এটাকে বলতেছি আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড। এটা মাথায় রাখবো। ওকে, এবার আসো আমরা কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়াগুলো একটু দেখবো। আমরা মাঝখানে কার্বক্সিলিক অ্যাসিড রাখলাম, মাঝখানে কার্বক্সিলিক অ্যাসিড রাখলাম। এই কার্বক্সিলিক অ্যাসিড থেকে আমরা এখন বিভিন্ন টাইপের বিক্রিয়া দেখব। যেমন দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমরা যদি নরমাল অ্যামোনিয়া যোগ করি, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমরা কি করব? নরমাল অ্যামোনিয়া যোগ করব। এই জায়গায় আমাদের জাস্ট পানি বের মানে পানি তৈরি করতে শিখলেই হবে। এই জায়গায় আমাদের জাস্ট পানি তৈরি করতে শিখলে হবে। কিভাবে পানি তৈরি করতে শিখতে হবে? এভাবে চিন্তা করবা, এখানে OH আছে, এই জায়গায় অ্যামোনিয়া থেকে একটা H আছে, দুইটা মিলে আমার পানি তৈরি হবে এক মলিকিউল, দুইটা মিলে এক মলিকিউল পানি তৈরি হবে। OH এর জায়গায় এখান থেকে আসবে হচ্ছে NH2, NH2 আসলে RCO NH2 বসবে। তার মানে আমরা কার্বক্সিলিক অ্যাসিডের সাথে যদি অ্যামোনিয়া যোগ করি, তাহলে অ্যাসিড অ্যামাইড প্লাস পানি তৈরি হইতেছে, অ্যাসিড অ্যামাইড প্লাস পানি তৈরি হইতেছে। এখন এই অ্যাসিড অ্যামাইড যেটা আছে, অ্যাসিড অ্যামাইড, এইটার সাথে তুমি যদি আবার উল্টা ধাপে আদ্র বিশ্লেষণ করো, অ্যাসিড অ্যামাইডকে যদি আবার উল্টা ধাপে আদ্র বিশ্লেষণ করো, তাহলে কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যামোনিয়া পাবা। উল্টা ধাপে আবার আদ্র বিশ্লেষণ করলে কি পাবা? কার্বক্সিলিক অ্যাসিড এবং অ্যামোনিয়া পাবা। মাথায় রাখতে হবে এভাবে। ওকে, এবার আসো, তুমি যদি এই কার্বক্সিলিক অ্যাসিড, এখানে এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে তুমি যদি অ্যালকোহল দাও, কি দাও? অ্যালকোহল। কার্বক্সিলিক অ্যাসিডের সাথে তুমি অ্যালকোহল দাও। অ্যালকোহল দিলে যেটা হবে, খেয়াল করে দেখো, অ্যালকোহলের এখানে OH আছে আর কার্বক্সিলিক অ্যাসিডের এখানে H আছে, দুইটা মিলে আমার পানি তৈরি করবে। কি তৈরি করবে? পানি তৈরি করবে। আচ্ছা, আর এই কার্বক্সিলিক অ্যাসিডের লাস্টে যে বসে যে আমার তৈরি করবে, দেখো RCOOR, অ্যাস্টার। তাহলে দেখো, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে অ্যালকোহল দিলে আমরা পাচ্ছি হচ্ছে অ্যাস্টার প্লাস পানি। এইটার ঠিক আবার উল্টা ধাপে তুমি যদি এখানে পানি সংযোজন করো, তার মানে এই যে কার্বক্সিলিক অ্যাসিড যেটা, অ্যাস্টার যেটা আছে, অ্যাস্টারকে যদি আদ্র বিশ্লেষণ করো, তাহলে অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড পাবা। উল্টা ধাপে আবার কি পাবা? অ্যালকোহল এবং কার্বক্সিলিক অ্যাসিড পাবা। বুঝতে পারছো? আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। ওকে, এবার খেয়াল করো, কার্বক্সিলিক অ্যাসিডের এই দুইটা পার্ট আমরা ক্লিয়ার করতে পারছি কিনা। আচ্ছা, এই দুইটা পার্ট যদি ক্লিয়ার করতে পারি, কার্বক্সিলিক অ্যাসিডের এই দুইটা পার্ট যদি আমাদের ক্লিয়ার হয়, এখন আসবো প্রস্তুতির ক্ষেত্রে। এই দুইটা পার্ট ক্লিয়ার না? এবার দেখো, আমরা যদি এখানে কার্বক্সিলিক অ্যাসিডের এই জায়গাতে কি যোগ করব? আমরা হচ্ছে যে অ্যামোনিয়া, অ্যাস্টার, অ্যালকোহল, এটা গেল। এবার দেখো, আমরা যদি এই জায়গাতে PCl5 যোগ করি, কি যোগ করি? PCl5 যোগ করলে কি হবে বলো তো? কার্বক্সিলিক অ্যাসিডের সাথে PCl5, এটা একটু আমি তোমাদের বোঝানোর জন্য আলাদা একটা পেজ নিয়ে আগে বিক্রিয়াটা বোঝাবো, তারপরে হচ্ছে আমরা এটার মেইন অংশে যাব। দেখো, আমি তোমাকে বলছিলাম, আমি তোমাদেরকে বলছিলাম আগেই, যখনই আমরা অ্যালকোহল বা কার্বক্সিলিক অ্যাসিড
এই টাইপের যৌগগুলা নিব, এর সাথে যদি আমরা PCl5 এর বিক্রিয়া করি কিংবা PCl3 এর বিক্রিয়া করি কিংবা SOCl2 থায়োনিল ক্লোরাইডের বিক্রিয়া করি, এগুলো সব সেম প্রসেসে বিক্রিয়া হবে। প্রসেসটা কি ছিল বলতো? এই OH টাকে ভাঙবা, OH টাকে ভেঙে O এবং H কে আলাদা করবা। আলাদা করার পর এই দেখো RCO পার্ট যেটা আছে এটাকে সামনে নিবা। এবার খেয়াল করো আমাদের এখানে এই সবগুলা পার্ট আলাদা আলাদা হয়ে গেল না? আমি এখানে যেটাই নিই, আমি PCl5 নিই, PCl3 নিই আর SOCl2 নিই, দুইটা ক্লোরিনকে আমি এখান থেকে আগে আলাদা করব। দুইটা ক্লোরিনকে আলাদা করে একটা সামনে দিব, একটা পিছনে দিব। দুইটা ক্লোরিনকে আগে আলাদা করার পর যেটা থাকবে সেটাকে আমরা মাঝখানে অক্সিজেনের নিচে দিব। দিলে দেখো এখান থেকে আমি উৎপাদ পাচ্ছি, একটা উৎপাদ পাচ্ছি RCOCl, একটা উৎপাদ পাচ্ছি HCl, আর একটা উৎপাদ কি পাচ্ছি POCl3। এবার আসো তাহলে PCl5 যদি দাও, খেয়াল করো এই যৌগে তুমি যদি PCl5 দাও তাহলে একটা উৎপাদ কি পাবা বলো? খেয়াল করো একটা উৎপাদ পাবা হচ্ছে RCOCl, তাই না? এখানে এই জায়গাতে RCOCl পাবা, RCOCl পাবা মানে অ্যালকাইল হ্যালাইড পাচ্ছ, অ্যাসিড হ্যালাইড পাচ্ছ। আরেকটা পাচ্ছ হচ্ছে POCl3, আরেকটা পাচ্ছ হচ্ছে HCl। এই যে অ্যাসিড হ্যালাইড এইটাই আবার উল্টা ধাপে তুমি যদি আদ্র বিশ্লেষণ করো, আদ্র বিশ্লেষণ করলে আবার অ্যাসিড পেয়ে যাবা। অ্যাসিড হ্যালাইড যেটা আছে না, এটাকে যদি আবার উল্টা ধাপে আদ্র বিশ্লেষণ করো, এই যে এই জায়গাতে মেইন উৎপাদ যেটা পাচ্ছ, মেইন উৎপাদ তো এখানে তোমার অ্যাসিড হ্যালাইড, তাই না? এই অ্যাসিড হ্যালাইডকে যদি আবার উল্টা ধাপে আদ্র বিশ্লেষণ করো আবারও অ্যাসিড পেয়ে যাবা। ক্লিয়ার করতে পারছি? তাহলে দেখো কার্বক্সিলিক অ্যাসিডের যে বিক্রিয়াগুলা, এগুলা খুব চমৎকার বিক্রিয়া না, সিম্পল এবং চমৎকার বিক্রিয়া। এবার আসো আমাদের এখানে আরেকটা বিক্রিয়া একটু ভালো করে শিখতে হবে। দেখো কখনো যদি তুমি এরকম হয়, তোমার কাছে এরকম হয় যে কার্বক্সিলিক অ্যাসিড আছে RCOOH, কার্বক্সিলিক অ্যাসিড আছে। এখন আমি তোমাকে বললাম আমি তোমাকে অন্য কিছু দিব না, শুধু কার্বক্সিলিক অ্যাসিড থেকে তুমি পানি বের করবা বা পানি অপসারণ করবা। পারবা? পারা সম্ভব। কি করতে হবে জানো? কার্বক্সিলিক অ্যাসিড 1 মোলের জায়গায় 2 মোল নিতে হবে, 1 মোলের জায়গায় 2 মোল নিতে হবে এবং এখানে নিরোধক হিসেবে, এই জায়গায় নিরোধক হিসেবে P2O5 নিতে হবে। দেখো 2 মোল কার্বক্সিলিক অ্যাসিড এবং নিরোধক হিসেবে P2O5 নিলে ঘটনা যেটা ঘটবে, 1 মোল থেকে হাইড্রোজেন আর আরেক মোল থেকে OH অপসারিত হবে। 1 মোল থেকে OH আর 1 মোল থেকে হাইড্রোজেন অপসারিত হবে। অপসারিত হয়ে এখান থেকে পানি অপসারিত হবে। পানি অপসারিত হয়ে গেলে এখানে দেখো RCO, আরেকটা O থেকে যাচ্ছে। আরেক অংশে দেখো COR, এইটা একত্রিত হয়ে যাচ্ছে। দেখো RCO OCOR এই অংশটা একত্রিত হয়ে যাচ্ছে, RCO OCOR এই অংশটা একত্রিত হয়ে যাচ্ছে। তাহলে দেখো যদি আমরা RCO OCOR এটাকে একত্রিত করি, দেখো 2 মোল কার্বক্সিলিক অ্যাসিডকে P2O5 দিয়ে পানি অপসারণ করলে আমরা অ্যাসিড অ্যানহাইড্রাইড পাচ্ছি। তার মানে আমি এই জিনিসটাকে এখন এখানে বিক্রিয়া আকারে লিখতে পারবো না? এই জিনিসটাকে আমরা এখন এখানে বিক্রিয়া আকারে লিখতে পারবো। কি লিখতে পারবো? যদি আমরা এই যোগে P2O5 দিই, কার্বক্সিলিক অ্যাসিডে P2O5 দিই, P2O5 দিলে আমাদের এখানে তৈরি হবে হচ্ছে RCOO। এইটাকে কেন লিখলাম বলতো? অ্যানহাইড্রাইডের এটা হচ্ছে সংক্ষেপ রূপ, অ্যানহাইড্রাইডে এটা কি? এটা হচ্ছে সংক্ষেপ রূপ। দেখো অ্যানহাইড্রাইডের সংক্ষেপ রূপ কেন বলতেছি, এই জায়গায় দেখো RCO আছে, এখানে দেখো RCO আছে, দুইটা RCO কে আমি যদি হোল টু দিই এবং একটা অক্সিজেন দিই তাহলে এটা অ্যানহাইড্রাইড হয়ে গেল না? এই অ্যানহাইড্রাইডের সংক্ষেপ রূপ হচ্ছে এটা। তো অ্যানহাইড্রাইডের সংক্ষেপ রূপ এটা, তার মানে আমরা এখানে অ্যানহাইড্রাইড পাইলাম। এই অ্যানহাইড্রাইডকে যদি আমরা উল্টা পথে আবার আদ্র বিশ্লেষণ করি, আদ্র বিশ্লেষণ করলে আবার আমরা কার্বক্সিলিক অ্যাসিড পাবো। আদ্র বিশ্লেষণ করলে 2 মোল কার্বক্সিলিক অ্যাসিড পাবো। বুঝতে পারছো? খেয়াল করতে পারছি? আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এই পর্যন্ত যারা বুঝতে পারছো তারা কমেন্টে জানাও যে ইয়েস ভাইয়া ক্লিয়ার। এই পর্যন্ত যারা বুঝতে পারছো তারা কমেন্টে জানাও ইয়েস ভাইয়া ক্লিয়ার। কার্বক্সিলিক অ্যাসিডের এই পার্টটা ক্লিয়ার কাদের কাদের, তারা আমাকে একটু কমেন্ট করে জানাবা ইয়েস ভাইয়া ক্লিয়ার। একদম সোজা না? কার্বক্সিলিক অ্যাসিডের বিক্রিয়াগুলো হচ্ছে দুনিয়ার সবচেয়ে সোজা বিক্রিয়া, মানে এর চেয়ে সোজা বিক্রিয়া আর কি হইতে পারে? এগুলা জাস্ট প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আচ্ছা, কার্বক্সিলিক অ্যাসিডের এই বিক্রিয়াগুলো আমরা ক্লিয়ার করতে পারছি। এবার আসো কার্বক্সিলিক অ্যাসিডের এই বিক্রিয়াগুলো ক্লিয়ার করার পর কার্বক্সিলিক অ্যাসিডের আর কয়েকটা বিক্রিয়া আমাদের একটু দেখতে হবে। কি কি বিক্রিয়া দেখতে হবে? নরমাল কার্বক্সিলিক অ্যাসিড আছে আমাদের কাছে, এই নরমাল কার্বক্সিলিক অ্যাসিড সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে। সক্রিয় ধাতুর সাথে কার কার কাছে বিক্রিয়া করে? যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, এই টাইপের সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে। সক্রিয় ধাতুর সাথে বিক্রিয়া করে আর COONA প্রস্তুত করে এবং হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করে। তাহলে ধাতব সক্রিয় ধাতু যেগুলো আছে এগুলো হচ্ছে এখান থেকে হাইড্রোজেন গ্যাস অপসারণ করতে পারে। সক্রিয়, ঠিক আছে, সক্রিয় ধাতু যেগুলো আছে এগুলা কার্বক্সিলিক অ্যাসিড থেকে হাইড্রোজেন গ্যাস
প্রস্তুত করতে পারে। যে কোনো সক্রিয় ধাতু তোমার কার্বক্সিলিক অ্যাসিড, যে কোনো না, মানে স্পেসিফিক ভাবে কয়েকটা, যেমন ধরো সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, এগুলো হচ্ছে স্পেসিফিক ভাবে বেশি সক্রিয় ধাতু। এই বেশি সক্রিয় ধাতুগুলা কার্বক্সিলিক অ্যাসিড থেকে তোমার হাইড্রোজেন গ্যাস অপসারণ করতে পারে। আচ্ছা, তুমি যদি কার্বক্সিলিক অ্যাসিড নাও, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে ক্ষার নিবা সোডিয়াম হাইড্রোক্সাইড, সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার। এই সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ মানে সোডিয়াম কার্বক্সিলেট এবং পানি প্রস্তুত করে। এগুলাও কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের এক একটা স্পেসিফিক বিক্রিয়া, এগুলাও কিন্তু কার্বক্সিলিক অ্যাসিডের এক একটা স্পেসিফিক বিক্রিয়া। তার মানে তুমি যদি এই জায়গায় সেন্টারে কার্বক্সিলিক অ্যাসিড রেখে জড়াইতে চাও, জড়ানো সম্ভব। এখান থেকে আমি এই দিয়ে এই দিলাম, এই দিয়ে এই দিলাম, জড়ানো সম্ভব। কেমনে জড়াবা দেখো, এখান থেকে আরো জড়াবা। কি করবা, এখানে বলবা আমি ধাতব সোডিয়াম বসাইছি, বসায় তুমি বলবা RCOO প্লাস হাইড্রোজেন, এই একটা বিক্রিয়া চলে গেল। এখান থেকে তুমি চিত্রটা আরো জড়াবা, কি বলবা, তুমি এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে RCOO প্লাস পানি। ঠিক আছে, তাহলে এই কার্বক্সিলিক অ্যাসিডের যে সক, এই সকটাকে আরো কিন্তু জড়ানো যায় চাইলেই। আচ্ছা, তাহলে দেখো আমরা বিক্রিয়া দেখলাম কার্বক্সিলিক অ্যাসিড থেকে, এই বিক্রিয়াগুলো দেখলাম। আচ্ছা, এবার আসো কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে, এই কার্বক্সিলিক অ্যাসিড যেটা আছে, এই কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আবার সোডিয়াম বাইকার্বনেট, সোডিয়াম বাইকার্বনেট মানে কি, NaHCO3, এটাকে বলে সোডিয়াম বাইকার্বনেট। এই সোডিয়াম বাইকার্বনেট, খেয়াল করো, সোডিয়াম বাইকার্বনেট এইটার সাথে বিক্রিয়া করে আগের মতোই এখান থেকে সোডিয়াম কার্বক্সিলিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে RCOO প্রস্তুত করে। এই কার্বনেটের কার্বন ডাই অক্সাইড পার্টটা আলাদা হয়ে যায় এবং এখানে পানিও প্রস্তুত হয়। ফলে আমরা সোডিয়াম বাইকার্বনেটের সাথে বিক্রিয়া করাইলে কার্বন ডাই অক্সাইড গ্যাস পাই। এই কার্বন ডাই অক্সাইড গ্যাস যেটা আছে, এটা আবার চুনের পানি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, চুনের পানি। এটা কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড কি, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে চুনের পানি। চুনের পানি ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের সাথে কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া করাইলে ক্যালসিয়াম কার্বনেট তৈরি করবে। মানে এই কার্বন ডাই অক্সাইড গ্যাস আবার চুনের পানিকে ঘোলা করে, চুনের পানিকে ঘোলা করে। বুঝতে পারছো? তাহলে দেখো আমাদের কাছে কার্বক্সিলিক অ্যাসিড, তার সাথে সোডিয়াম বাইকার্বনেট আছে। সোডিয়াম বাইকার্বনেট এবং কার্বক্সিলিক অ্যাসিডকে তুমি যদি বিক্রিয়া করাও, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ পাবা, কার্বন ডাই অক্সাইড গ্যাস পাবা। কার্বন ডাই অক্সাইড গ্যাস চুনের পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম কার্বনেট হবে। ক্যালসিয়াম কার্বনেট কি, চুন, চুনা পাথর, তাহলে চুনের পানিকে ঘোলা করবে। তাহলে চুনের পানি এটা হচ্ছে ঘোলা তৈরি করবে, চুনের পানিকে ঘোলা তৈরি করবে। তার মানে আমরা এটা আরেকটা বিক্রিয়া দেখলাম না। এখানে স্পেসিফিক ভাবে এই যে তোমার হচ্ছে যে সোডিয়াম বাইকার্বনেট নিলাম না, এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়ার মধ্যে পড়ে। এখানে আমরা সোডিয়াম বাইকার্বনেটের পরিমাণ 5% নিই, 5% সোডিয়াম বাইকার্বনেট নিয়ে কার্বক্সিলিক অ্যাসিড শনাক্তকরণ করি। এটা হচ্ছে শনাক্তকারী বিক্রিয়া, কার্বক্সিলিক অ্যাসিডের শনাক্তকারী বিক্রিয়া। ঠিক আছে, শনাক্তকারী বিক্রিয়া। তাহলে এই বিক্রিয়াটাকেও আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ছকের মধ্যে লিখতে পারবো কিনা বলো? এই বিক্রিয়াটাকেও আমরা কার্বক্সিলিক অ্যাসিডের ছকের মধ্যে লিখতে পারবো। কি করবা, কার্বক্সিলিক অ্যাসিডের সাথে সোডিয়াম বাইকার্বনেট যদি দাও, তাহলে এখানে তোমার RCOO প্রস্তুত হবে, সাথে কার্বন ডাই অক্সাইড প্রস্তুত হবে, সাথে পানি প্রস্তুত হবে। তাহলে দেখো ছকটা আরেকটু বড় হয়ে গেল। ক্লিয়ার? বুঝতে পারছো? এটা হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিডের আরেকটা ছক। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের ক্লিয়ার? এখনো পর্যন্ত যা যা পড়াইছি ক্লিয়ার কিনা বলো? এবার বলো তো, কার্বক্সিলিক অ্যাসিডের আরেকটা বিক্রিয়া আছে, খুব পপুলার বিক্রিয়া, আমরা শিখছিলাম, মনে করে দেখো। কার্বক্সিলিক অ্যাসিডের খুব পপুলার বিক্রিয়া একদম শুরুতে শিখছিলাম। কি শিখছিলাম খেয়াল করে দেখো, কার্বক্সিলিক অ্যাসিড, তার সাথে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, এটাকে আমরা বলি কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ, তাই না? এইটার সাথে আমরা সোডা লাইম নিই, সোডা লাইম, সোডা লাইম মানে কি, সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড। সোডা লাইম ব্যবহার করলে এখান থেকে সোডিয়াম কার্বনেট আলাদা হয়ে যায় এবং অ্যালকেন প্রস্তুত হয়। মনে করে দেখো, এটা শেখাইছিলাম। কি বিক্রিয়া? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, মনে আছে? এটা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ভাই এমসিকিউ সলভ করান, আরে ভাই করাবো করাবো, সমস্যা নাই, সব করাবো, বাট আমাদের বেসিক তো শেখা লাগবে না? তোমরা আমার কাছে বেসিক 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 করে মাথা খারাপ করে দিছো, তো প্র্যাকটিসও তো করতে হবে, বেসিকও তো শেখা লাগবে। আচ্ছা, এবার দেখো, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সাথে আমরা যদি ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করি, খেয়াল করো, আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডের সাথে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, সোডিয়াম হাইড্রোক্সাইড ইনটু ক্যালসিয়াম অক্সাইড, সোডা লাইম সহ বিক্রিয়া করি, সোডা লাইম
সোডা লাইম সহ বিক্রিয়া করলে এখান থেকে আমাদের কি প্রস্তুত হয়? অ্যালকেন প্রস্তুত হয়। এটার নাম কি? এটার নাম হচ্ছে অ্যালকেন। এটা হচ্ছে আমাদের অ্যালকেন প্রস্তুত হয়, মনে থাকবে। সোডা লাইম ইউজ করলে আমরা অ্যালকেন প্রস্তুত করতে পারি। তাহলে এখান থেকে আমাদের অ্যালকেন প্রস্তুত হয় কখন? যখন আমরা এই কার্বক্সিলিক অ্যাসিডের কাছে সোডা লাইম দিব। কার্বক্সিলিক অ্যাসিডের সোডিয়াম লবণ দিয়ে আগে তোমার এটা তৈরি করে নিতে হবে, তারপরেই তুমি হচ্ছে যে এটা করতে পারবা। ঠিক আছে, এইবার খেয়াল করো, লাস্ট কার্বক্সিলিক অ্যাসিডের আরেকটা বিক্রিয়া দেখবো, দেখলে আমাদের মোটামুটি কার্বক্সিলিক অ্যাসিড খতম। খেয়াল করো, আমাদের কাছে কার্বক্সিলিক অ্যাসিড আছে। এই কার্বক্সিলিক অ্যাসিডকে চাইলে আমরা শক্তিশালী বিজারক দিয়ে বিজারণ করতে পারি। কিন্তু শক্তিশালী বিজারক কে বলতো? ধরো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিলা, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিলা, ড্রাই ইথারের মধ্যে লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড নিলা। তো লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড যেটা আছে, লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে ড্রাই ইথারের মধ্যে নিয়ে যদি আমরা বিজারণ করি, এখান থেকে জায়মান হাইড্রোজেন তৈরি হবে। এই জায়মান হাইড্রোজেন কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করবে। তো কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে প্রথম ধাপে আমাদের এখান থেকে কি প্রস্তুত হয়? প্রথম ধাপে আমাদের এখান থেকে অ্যালডিহাইড প্রস্তুত হয়। অ্যাসিডকে বিজারণ করলে অ্যালডিহাইড, আবার যদি বিজারণ করো তাহলে এখান থেকে অ্যালকোহল প্রস্তুত হবে, তাই না? অ্যালকোহল প্রস্তুত হবে। তাহলে এটা হচ্ছে আমার কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ বিক্রিয়া। তাহলে দেখো, আমরা যদি বিজারণ করি, তাহলে কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করলে প্রথমে অ্যালডিহাইড, তারপরে কি? অ্যালকোহল। তার মানে আমরা এই জায়গায় এটাও বলতে পারি, এই ছকে আমরা এটাও বলতে পারি যে আমরা যদি কার্বক্সিলিক অ্যাসিডকে বিজারণ করি, বিজারণ বিক্রিয়া করি, কোন দিক দিয়ে দেখাবো? বিজারণ বিক্রিয়াটা কোন দিক দিয়ে দেখাবো? আচ্ছা, এখান থেকে দেখাই। এই কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা এখন বিজারণ করি, কি দিয়ে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড দিয়ে বিজারণ করি, তাহলে এই সিও মূলক যেটা আছে, এই সিও মূলক CH2 মূলকে রূপান্তর হয়ে এখানে আমাদের অ্যালকোহল প্রস্তুত হবে। বুঝতে পারছো? তাহলে কার্বক্সিলিক অ্যাসিডের সবগুলা বিক্রিয়া আমরা এক ছকে নিয়ে চলে আসি। এবার তোমরা আমাকে কমেন্টে জানাও যে এই টোটাল জিনিসটা তোমরা প্র্যাকটিস করতে পারছো কিনা এবং বুঝছো কিনা। বুঝলে আমরা পরের টপিকে যাব। আমাদের কার্বক্সিলিক অ্যাসিড খতম, টাটা বাই বাই। কার্বক্সিলিক অ্যাসিড খতম, টাটা বাই বাই। এই পর্যন্ত বুঝছো কিনা কমেন্ট করো, কমেন্টে জানাও যে ইয়েস ভাইয়া বুঝতে পারছি। এই পর্যন্ত ক্লিয়ার হলে আমরা পরের টপিকে যাব। দেখো কেন কেন হচ্ছে আমরা এটাকে এইভাবে পড়লাম। এভাবে পড়ার পিছনে সবচেয়ে বড় রিজন হইতেছে এর এই একটা ছকের মধ্যে আমরা কার্বক্সিলিক অ্যাসিড সহ, কার্বক্সিলিক অ্যাসিডের যতগুলা জাতক আছে, কি কি জাতক আছে? কার্বক্সিলিক অ্যাসিড সহ তোমার আছে হচ্ছে অ্যাসিড হ্যালাইড আছে, অ্যাসিড অ্যামাইড আছে, অ্যানহাইড্রাইড আছে। সবগুলা জাতককে আমরা এক ছকের মধ্যে পড়ে ফেলছি। ঠিক আছে, তুমি এখন নিজে নিজে যদি একা একা বই খুলে প্র্যাকটিস করতে যাও, দেখবা সব সেম মেথড, জাস্ট রিভার্স করা হয়েছে, তাছাড়া কিচ্ছু না। এক বিক্রিয়ার মধ্যে আমরা সব পড়ে ফেলছি। তো এক বিক্রিয়ার মধ্যে সহজে রিভাইজ করার জন্য আমরা এইভাবে পড়লাম। যেগুলো একটু ব্যাখ্যা করে দেখানোর কথা ছিল, দেখানোর দরকার ছিল, আমরা দেখাইছি। আচ্ছা, এবার আসে ডায়াজো লবণ। তুমি জিজ্ঞেস করতে পারো ভাই ডায়াজো লবণ কি? ডায়াজো লবণের সমস্ত বিক্রিয়া অলরেডি আমরা পড়ে ফেলছি। বাট আলাদা করে একটু রিক্যাপ করব, যাতে তোমাদের মনে না হয় কখনো যে ডায়াজো লবণের এই বিক্রিয়াটা আমি তো পড়ি নাই, বা এই বিক্রিয়াটা তো আমার গ্যাপ হয়ে গেছে, এটা যেন মনে না হয়। এই জন্য সব আলাদা আলাদা জায়গায় পড়ছি না, আমরা একবার একটু একসাথে রিক্যাপ করব। ওকে, ডায়াজো লবণের বিক্রিয়াগুলোকে একসাথে রিক্যাপ করি। ডায়াজো লবণ কি ভাইয়া? বেনজিনের উপরে যদি N2Cl থাকে, এটাকে বলা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এটাই হচ্ছে আমার ডায়াজো লবণ। বেনজিনের উপরে যদি আমার N2Cl থাকে, এটা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটাই হচ্ছে আমার ডায়াজো লবণ। এখানে অ্যাকচুয়ালি এই ডায়াজো লবণ বেনজিনের উপরে N2Cl এর N2 হচ্ছে প্লাস হিসেবে কাজ করে, আর ক্লোরিন হচ্ছে মাইনাস হিসেবে কাজ করে। N2 হচ্ছে প্লাস হিসেবে কাজ করে, আর এখানে কি বলতো ক্লোরিন হচ্ছে মাইনাস হিসেবে কাজ করে। তাহলে দেখো, এইটাকে বলতেছি আমরা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। এখন প্রথমে আসবো এই ডায়াজো লবণ যেটা আছে, এইটার প্রস্তুতি দেখবো আগে আমরা। ডায়াজো লবণ অ্যাকচুয়ালি কিভাবে তৈরি করা হয়। তো ডায়াজো লবণ বা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, এটা প্রস্তুত করার জন্য আমরা প্রথমে অ্যানিলিন নিই। কিনি? অ্যানিলিন। বেনজিনের উপর NH2 যদি থাকে, এটাকে বলে অ্যানিলিন। অ্যানিলিনকে আমরা নাইট্রাস অ্যাসিডের উপস্থিতিতে, কোন অ্যাসিড? নাইট্রাস অ্যাসিড, এবং HCl এর উপস্থিতিতে বিক্রিয়া করায়। নাইট্রাস অ্যাসিড এবং HCl এর উপস্থিতিতে 0 থেকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, এটাকে বলে শীতল অবস্থা। এটাকে কি বলে? এটাকে বলে শীতল অবস্থা। তো শীতল অবস্থায় বা ঠান্ডা কন্ডিশনে
কন্ডিশন যখন কোল্ড কন্ডিশনে আমরা নাইট্রাস অ্যাসিড HCl কে অ্যানিলিনের সাথে বিক্রিয়া করাইলে এখান থেকে আমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। এখান থেকে আমার কি তৈরি হবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি হবে। তাহলে প্রথমে আমরা ডায়াজোনিয়াম ক্লোরাইড কিভাবে তৈরি করলাম সেটা দেখলাম। তাহলে দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ক্লিয়ার কিনা? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ক্লিয়ার। আচ্ছা, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড ক্লিয়ার। এবার আসো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড তৈরি করে ফেলছি। আমি তোমাদের বলছি বেনজিনের উপরে যে N2Cl আছে, বেনজিনের উপরে যে N2Cl আছে মানে ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে। বেনজিনের উপরে N2Cl মানে ডায়াজোনিয়াম ক্লোরাইড। এই ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আমরা বলি নাইট্রোজেন হচ্ছে প্লাস আকারে থাকে আর ক্লোরিন হচ্ছে মাইনাস আকারে থাকে। নাইট্রোজেন কি আকারে থাকে? প্লাস আকারে থাকে আর ক্লোরিন হচ্ছে মাইনাস আকারে থাকে। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আমরা যদি অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করি, অম্লীয় মাধ্যমে আমরা যদি বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আর্দ্র বিশ্লেষণ করি, তো আর্দ্র বিশ্লেষণ করলে এই জায়গায় দেখো পানি আছে না? এই পানিটা দেখো, একটু খেয়াল করো, এই জায়গায় যে পানি আছে না, এই পানিটা তুমি নর্মালি এভাবে চিন্তা করো, এইচ এবং OH আকারে চিন্তা করো। তো ঘটনা যেটা ঘটবে, এখান থেকে হাইড্রোজেন এবং ক্লোরিন HCl গঠন করবে, নাইট্রোজেনটা আলাদা হয়ে যাবে, আর এই OH পার্টটা তুমি বেনজিনের উপর বসাবা। তো OH পার্টটা বেনজিনের উপর বসালে ফেনল তৈরি করবে। তাহলে দেখো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে কি পাওয়া যায়? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা ফেনল পাই। ক্লিয়ার করতে পারছি? এটা একটা হচ্ছে তোমার বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের খুব চমৎকার বিক্রিয়া। এবার দেখো আমরা আরো শিখছিলাম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে, আমরা মনে আছে তোমাদের শেখাইছিলাম, আমরা হচ্ছে যে স্যান্ডমেয়ার বিক্রিয়া শেখাইছিলাম, গ্যাটারমান বিক্রিয়া শেখাইছিলাম। স্যান্ডমেয়ার বিক্রিয়া হচ্ছে Cu2CH2, মনে করে দেখো, স্যান্ডমেয়ার বিক্রিয়াতে আমরা Cu2X2 প্লাস HX নিছিলাম, এটা ছিল স্যান্ডমেয়ার। আর গ্যাটারম্যানে আমরা ধাতব কপার এবং হচ্ছে HX নিছিলাম, এটা ছিল হচ্ছে তোমার গ্যাটারম্যান। একটা ছিল স্যান্ডমেয়ার, একটা ছিল গ্যাটারম্যান। স্যান্ডমেয়ার গ্যাটারম্যান আমরা আর দেখবো না, যেহেতু আমরা ওটা করে ফেলছি। আগে আমরা আমাদের স্লাইড গুলাতে আছে, প্র্যাকটিস করা আছে, তুমি ফুল স্লাইড রিভিশন দিলে ওগুলা তুমি এমনিতেই পারবা, ওটা আর দেখবো না। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের মধ্যে স্যান্ডমেয়ার গ্যাটারম্যানও আছে। এখন এখানে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে তুমি যদি কপার সায়ানাইড কি নিবা? কপার সায়ানাইড নিবা। কপার সায়ানাইডের সাথে KCN নিবা, পটাশিয়াম সায়ানাইড। কপার সায়ানাইড এবং পটাশিয়াম সায়ানাইড এই দুইটা নিয়ে যদি বিক্রিয়া করাও, কপার সায়ানাইড পটাশিয়াম সায়ানাইড নিয়ে বিক্রিয়া করাও, তাহলে বেনজিনের উপরে তুমি CN পাবা। বেনজিনের উপরে কি পাবা? CN পাবা। এটাকে বলা হচ্ছে সায়ানোবেনজিন। আমি তোমাকে বলছিলাম আগে, মনে করে দেখো তো, একটু আগেই শেখাইছি, সায়ানোবেনজিনকে যদি আমরা আবার অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করি তখন এটা কি হয়? তখন এটা বেনজোইক অ্যাসিডে রূপান্তর হয়। সায়ানোবেনজিনকে যদি আমরা অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করি তখন এটা বেনজোইক অ্যাসিডে রূপান্তর হয়। মনে করে দেখো, ক্লিয়ার করতে পারছি? এটা হচ্ছে আমার বেনজোইক অ্যাসিডে রূপান্তর হয়। ওকে, এবার খেয়াল করো, আমাদের কাছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে না, উপরে আছে N2Cl। এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে এখন আমরা আবার দুই ধরনের জারণ করতে পারবো, একটা দুই ধরনের বিজারণ করতে পারবো। একটা হচ্ছে আমার মৃদু বিজারণ, দুই ধরনের বিজারণ করতে পারবো। একটা হচ্ছে আমার মৃদু বিজারণ। মৃদু বিজারণের জন্য আমরা জায়মান হাইড্রোজেন ইউজ করি। বিজারণের জন্য আমরা কি করি? জায়মান হাইড্রোজেন ইউজ করি। তো মৃদু বিজারণে আমাদের মৃদু বিজারক হিসেবে SnHCl ইউজ হবে। SnHCl সহ আমরা যদি মৃদু বিজারণ করি, ঠিক আছে, SnHCl সহ যদি আমরা মৃদু বিজারণ করলে আমার এখানে এই জায়মান হাইড্রোজেন এই বেনজিনের উপরে এসে, খেয়াল করো, বেনজিনের উপরে যে দুইটা নাইট্রোজেন আছে না, একটা হাইড্রোজেন এখান থেকে ক্লোরিনকে নিয়ে চলে যাবে, ক্লোরিনকে নিয়ে যে HCl তৈরি করবে। আর বাকি হাইড্রোজেন একটা প্রথম হাইড্রোজেনের সাথে NH গঠন করে, আর একটা দ্বিতীয় হাইড্রোজেনের সাথে NH2 গঠন করে। আমরা জানি NH2 বন্ড NH2 মানে হচ্ছে হাইড্রাজিন। NH2 বন্ড NH2 মানে কি? হাইড্রাজিন। বেনজিনের উপরে হাইড্রাজিন, বেনজিনের এই পার্টটাকে বলে ফিনাইল। ফিনাইলের সাথে হাইড্রাজিন আছে, এই জন্য এই যৌগটার নাম হচ্ছে ফিনাইল হাইড্রাজিন। একজন রিকোয়েস্ট করছে যৌগগুলোর নাম লিখে দিতে, এই জন্য নাম লিখতেছি ফিনাইল হাইড্রাজিন। অ্যাকচুয়ালি আমরা এইসব বিক্রিয়া আগে শিখছি, তো এই জন্য বিক্রিয়াগুলোতে আমি জাস্ট রিক্যাপ করতেছি। এগুলো আমরা সব শিখে ফেলছি, তো এই জন্য রিক্যাপ করতেছি। তো এই জন্য হচ্ছে তোমার অনেক বেশি ডিটেলসে লিখতেছি না, জাস্ট প্র্যাকটিস করাচ্ছি। এইটাকে বলা হচ্ছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে মৃদু বিজারণ।
মৃদু বিজারণ করলে হাইড্রোজেন তৈরি হয়। এখন দেখো এই সেম বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এইটাকে আমরা মৃদু বিজারণের পরিবর্তে তীব্র বিজারণ করতে পারি। এটাকে আমরা কি করতে পারি? তীব্র বিজারণ করতে পারি। মৃদু বিজারণের পরিবর্তে তীব্র বিজারণ করতে পারি। তীব্র বিজারণ করলে এখানে জার্মান হাইড্রোজেনই আসবে, বাট বিজারক নিতে হবে তীব্র বিজারক। বিজারক কি নিতে হবে? তীব্র বিজারক। দেখো SnHCl ছিল মৃদু বিজারক, বাট তুমি যদি জিঙ্ক এবং HCl নাও, এইটা হচ্ছে আমাদের তীব্র বিজারক। SnHCl ছিল মৃদু বিজারক, বাট জিঙ্ক এবং HCl তীব্র বিজারক। এইটা যখন নিবা তখন বেনজিনের উপরে তোমার বিজারিত হয়ে শুধু NH2 আসবে। শুধু NH2 মানে কি? শুধু NH2 মানে হচ্ছে অ্যানিলিন, তাই না? শুধু NH2 মানে কি? শুধু NH2 মানে হচ্ছে অ্যানিলিন। তখন বেনজিনের উপরে শুধু NH2 আসবে। ক্লিয়ার করতে পারছি? তাহলে এটা হচ্ছে আমার তীব্র বিজারণ। তাহলে একটা গেল মৃদু বিজারণ, একটা গেল তীব্র বিজারণ। তাহলে এইটা হচ্ছে আমি ধরো একটা বিক্রিয়া পড়লাম, এইটা হচ্ছে আমি আরেকটা বিক্রিয়া পড়লাম। দুইটা ক্লিয়ার করতে পারছি কিনা বলো? এবার আসো আমরা যদি কখনো বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড, খেয়াল করো, বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এবং কখনো যদি আমরা ফেনল, এই দুইটাকে একত্রিত করি, ফেনল এবং বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এই দুইটাকে একত্রিত করি, এই দুইটাকে একত্রিত করলে এই দুইটা একত্রিত হয়ে কাপলিং হবে। কাপলিং, কাপলিং হবে। এখন কাপলিং মানে কি? খুবই সিম্পল, দেখো কাপলিং হবে। কাপলিং বা যুগলায়ন বিক্রিয়া বলে এটাকে, সবসময় মাথায় রাখবা। এই দুইটা বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এবং ফেনল এই দুইটা যখন একত্রিত হয়ে কাপলিং করে, কাপলিং সবসময় ফেনলের অপোজিট ডিরেকশন যেটা আছে না, অপোজিট ডিরেকশন কি? দেখো ফেনল যেটা, এটা অর্থ প্যারা নির্দেশক না, এইটা দেখো অর্থ পজিশন, এটা দেখো প্যারা পজিশন। সব সময় প্যারা পজিশনে কাপলিং করে। কাপলিং যদি করতে চাই সবসময় প্যারা পজিশনে কাপলিং করে। প্যারা পজিশন ফাঁকা না থাকলে তখন এই সবসময় প্যারা পজিশনে কাপলিং করে। প্যারা পজিশন ফাঁকা না থাকলে তাহলে অর্থ পজিশনে কাপলিং করবে। তাহলে কি মাথায় রাখবা? সবসময় প্রায়োরিটি হচ্ছে প্যারা পজিশন। প্যারা পজিশনে কাপলিং করতে চাই, প্যারা পজিশন ফাঁকা না থাকলে তারপরে অর্থ পজিশন। এখন তুমি যদি প্যারা পজিশনে কাপলিং করাও, প্যারা পজিশনে কাপলিং করাও, তাহলে দেখো এখানে আমরা OH নিলাম, OH এর ঠিক অপোজিট এটা হচ্ছে আমার প্যারা পজিশন, এটা হচ্ছে আমার কি? প্যারা পজিশন। এই প্যারা পজিশনে কাপলিং যদি করে, এখানে দেখো নাইট্রোজেন, কি হবে? এই জায়গার একটা হাইড্রোজেন আর এখান থেকে Cl মিলে এই Cl আলাদা হয়ে যাবে। এই জায়গার নাইট্রোজেন আমার এখানে বসবে, এই নাইট্রোজেনের সাথে আরেকটা নাইট্রোজেন ডাবল বন্ড, এই দুইটা একত্রিত হয়ে এই হচ্ছে তোমার বেনজিন তৈরি করবে। এইটাকে বলা হচ্ছে অ্যাজোবেনজিন। এটাকে কি বলে? এটাকে বলা হচ্ছে অ্যাজোবেনজিন। এইটা হচ্ছে অ্যাজোবেনজিন। দেখো এখান থেকে আমরা কি আলাদা করছি? এটাকে আলাদা করছি হচ্ছে HCl আলাদা করছি। এখন প্রশ্ন হচ্ছে আমি যখন কাপলিং করলাম আমি কিন্তু এখানে বলে দিছি তোমাকে, ঠিক আছে, এটা হচ্ছে অ্যাজোবেনজিন তৈরি করছি। তো এই যে অ্যাজোবেনজিন, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, ইয়েস প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন, প্যারা হাইড্রক্সি অ্যাজোবেনজিন। তো আমরা যখন এই অ্যাজোবেনজিন তৈরি করতেছি, যদি আমাদের প্যারা পজিশন ফাঁকা থাকে তাহলে প্যারা হবে, প্যারা যদি ফাঁকা না থাকে তাহলে অর্থ পজিশনে হবে। এখন তুমি বলবা ভাই এটা দ্বারা আবার কি বুঝাইলেন? একটা এক্সট্রা বিক্রিয়া দেখাইলেই তুমি বুঝবা। সাপোজ ধরো আমরা একটা এক্সট্রা বিক্রিয়া দেখবো। ধরো আমাদের কাছে বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড আছে, এই বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে আমরা ফেনল নিব, বাট ফেনলের প্যারা পজিশনে CH3 আছে। ফেনলের প্যারা পজিশনে যদি CH3 থাকে, এখন কাপলিং করব কিভাবে বলো তো? এখন কাপলিং এ আমার প্যারা পজিশনে তো আর বসবে না, তখন আমার অর্থ পজিশনে যে বসবে। কোন পজিশনে? অর্থ পজিশনে। তো অর্থ পজিশনে যে যদি বসে তাহলে দেখো প্রথমে আমি কি করব? প্রথমে আমি এই ফেনলটা লিখবো, প্যারা পজিশনে CH3 লিখবো। এবার অর্থ পজিশন যেটা আছে, এই অর্থ পজিশনে প্রথমে একটা নাইট্রোজেন বসাবো, সেই নাইট্রোজেনের সাথে আরেকটা নাইট্রোজেন বসবে, তার সাথে আমার বেনজিন বসবে। এই গেল হচ্ছে তোমার কাপলিং, ঠিক আছে? এই গেল হচ্ছে আমার কাপলিং। তাহলে দেখো যদি আমার হচ্ছে প্যারা পজিশন খালি না থাকে তখন আমার কোন পজিশনে বসাতে হবে? প্যারা পজিশনে বসাতে হবে। তাহলে প্যারা পজিশনের অগ্রাধিকার বেশি, প্যারা খালি না থাকলে অর্থ পজিশন। তাহলে আমি একটু নোট দিয়ে দিই, প্যারা খালি না থাকলে অর্থ পজিশনে কাপলিং হয়। প্যারা খালি না থাকলে অর্থ পজিশনে কাপলিং হয়। ক্লিয়ার করতে পারছি? এই হচ্ছে আমাদের কাপলিং এর বিক্রিয়া। ওকে, তো এই ছিল হচ্ছে আমাদের ডায়াজো লবণের যে কয়টা বিক্রিয়া সে কয়টা। ডায়াজো লবণের বিক্রিয়ার পর এখন আমরা একটু ফেনলের বিক্রিয়াগুলো রিভাইজ করব। ফেনলের বিক্রিয়া,
দেখো আমরা যখন ওই যে অ্যারোমেটিক জৈব যৌগ পড়ছিলাম তার মধ্যে আমরা বেনজিনের বিক্রিয়া পড়ছিলাম না? বেনজিনের পরে আমরা টলুইনের বিক্রিয়া পড়ছিলাম। ফেনলের গুলাও কিন্তু ওই সময় মানে ম্যাক্সিমামই কাভার হয়ে গেছে, ম্যাক্সিমাম ওই সময় আমাদের কাভার হয়ে গেছে, বাট আমরা ফেনলকে আলাদা করে পড়তেছি বিকজ ফেনল ফুল সিলেবাসের অংশ, ফুল সিলেবাসে ফেনল আছে। ফেনলকে যদি আমরা একটু আলাদা করে প্র্যাকটিস করি, রিভাইজ করি ওই আগের নিয়মেই, তাহলে এখন আমাদের এখান থেকে যদি কখনো প্রশ্ন আসে আমাদের কখনো ভুল হবে না। তো আমরা একটু ফেনলকে আলাদা করে পড়বো, চলো ফেনলকে একটু আলাদা করে পড়ি। ফেনলের সমস্ত বিক্রিয়াগুলো আমরা একটু আলাদা করে দেখব। আচ্ছা, তো ফেনলের কি কি বিক্রিয়া আছে? প্রথম কথা আমরা একটু ফেনল সম্পর্কে জানি। দেখো আমাদের ফেনল হচ্ছে বেনজিনের উপর OH থাকলে এটাকে বলা হচ্ছে ফেনল, তাই না? বেনজিনের উপর OH ভালো করে খেয়াল করলে দেখবা এই বেনজিনের উপর OH এ O এবং H এই দুইটা হচ্ছে সিঙ্গেল বন্ডে আছে। তার মানে এই ফেনল কিন্তু আমাদের অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, তাই না? এই ফেনল কি বলতো, এই ফেনল হচ্ছে আমাদের অর্থ প্যারা নির্দেশক গ্রুপ। তো ফেনল যদি অর্থ প্যারা নির্দেশক হয় তাহলে ফেনলের সমস্ত বিক্রিয়াগুলো অর্থ প্যারা নির্দেশক বিক্রিয়া হবে। ফেনল যদি অর্থ প্যারা নির্দেশক হয় ফেনলের সমস্ত বিক্রিয়াগুলো অর্থ প্যারা নির্দেশক হবে। এখন ফেনলের কি কি বিক্রিয়া আছে খেয়াল করো। আমরা যদি নরমালি চিন্তা করি আমাদের কাছে ধরো একটা ফেনল আছে, এই ফেনলের সাথে যদি আমরা এখন সোডিয়াম হাইড্রোক্সাইড দিই, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সোডিয়াম হাইড্রোক্সাইড ফেনলের সাথে বিক্রিয়া করে তোমার ফেনলের উপর ONA সোডিয়াম ফিনেট প্লাস পানি তৈরি করে। একদম বেসিক বিক্রিয়া, একদম বেসিক বিক্রিয়া। ফেনলের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে সোডিয়াম ফিনেট তৈরি হয় প্লাস পানি তৈরি করে ফেনলের সাথে। ওকে, এখন দেখো আমরা যদি এই সোডিয়াম ফিনেট প্লাস পানি তৈরি করলো এইটাকে আরেকটু পরের ধাপে নিয়ে যাই, পরের ধাপে ফেনল নিলাম, সোডিয়াম হাইড্রোক্সাইড দিলাম, সোডিয়াম ফিনেট প্লাস পানি তৈরি করলো, পরের ধাপে আমি এখানে তোমার অ্যানহাইড্রাইড দিব। কি দিব? অ্যানহাইড্রাইড। এই তোমার অ্যালকাইল হ্যালাইড দিব না, অ্যাসাইল হ্যালাইড দিব, CH3COCl। অ্যাসাইল হ্যালাইড যদি দিই, এই অ্যাসাইল হ্যালাইড দিলে এই সোডিয়াম আর এই ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড তৈরি করবে এবং বেনজিনের উপরে খেয়াল করো OCO-CH3 গঠন করবে। কি গঠন করবে? OCO-CH3 গঠন করবে। ইথাইল ইথার আছে না, ইথাইল ইথার। তো দেখো এটা হচ্ছে ফিনাইল ইথানয়েড তৈরি করতেছে, ফিনাইল ইথানয়েড। তো এই হচ্ছে আমাদের ফেনলের একটা বেসিক বিক্রিয়া। এই বিক্রিয়াগুলো আমাদের একটু প্র্যাকটিসে রাখতে হবে। এই বিক্রিয়াগুলো কি করবা, তুমি যত বেশি প্র্যাকটিসে রাখবা তত তোমার জন্য ভালো, যত বেশি প্র্যাকটিসে রাখবা তত তোমার জন্য ভালো। আচ্ছা এবার আসো, আমরা বলছিলাম যে অ্যালকোহলের সাথে PCl5 এর বিক্রিয়ায় কি ঘটে। যদি আমি তোমাকে বলি এই ফেনলের সাথে PCl5 এর বিক্রিয়া করাইতে কি ঘটবে বলতো? ফেনলের সাথে PCl5 এর বিক্রিয়ায় কি ঘটবে বলতো? আগে ঠিক যেভাবে বিক্রিয়া ঘটছিল এখনো ঠিক সেইভাবেই বিক্রিয়া ঘটবে, কোনো চেঞ্জ নাই। এখন বলবা ভাই কোনো চেঞ্জ নাই কেন? দেখো এখানে এই বেনজিনের উপরে OH আছে না, এটা তিনটা পার্ট। দেখো একটা হাইড্রোজেন পার্ট, একটা অক্সিজেন পার্ট, আর একটা হচ্ছে বেনজিন পার্ট। আমি বলছিলাম যে দুই সাইডে দুইটা অংশকে দুইটা ক্লোরিন দিবা, হাইড্রোজেনকে একটা ক্লোরিন দিবা আর অ্যালকাইল গ্রুপটা একটা ক্লোরিন দিবা, আর বাকি যে অংশটা থাকবে সেটা অক্সিজেনের সাথে দিবা। তো বিক্রিয়া করাইলে কি হবে বলতো? একটা ক্লোরিন হাইড্রোজেনের সাথে যাবে, তাহলে HCl গঠন করবে। একটা ক্লোরিন বেনজিনের সাথে যাবে, বেনজিনের সাথে গেলে আমার ক্লোরোবেনজিন গঠন করবে। আর বাকি তিনটা ক্লোরিন যুক্ত ফসফরাস অক্সিজেনের সাথে যে POCl3 গঠন করবে। তাহলে এই বিক্রিয়া আমরা আগে শিখে আসছি না, এই টেকনিক আমরা আগে শিখে আসছি না, যেই টেকনিক আগে শিখে আসছি সেম টেকনিক এখানে বসতেছে। ঠিক আছে, সেম টেকনিক, আগে যেই টেকনিক শিখে আসছি সেম টেকনিক এখানেও বসতেছে। তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা তাহলে এইটা আমরা ক্লিয়ার করতে পারছি। ওকে, এবার দেখো আমরা যদি ফেনলের সাথে এই ফেনলের উপর OH আছে, ফেনলের সাথে আমরা যদি জিঙ্ক দিই, জিঙ্ক চূর্ণ বলে এটাকে, জিঙ্ক চূর্ণ দিলে এই জিঙ্ক ফেনলের OH কে পাতন করে জিঙ্ক অক্সাইড ঘটাবে এবং ফেনলকে বেনজিনে রূপান্তর করবে। ফেনলকে কিসে রূপান্তর করবে? বেনজিনে রূপান্তর করবে। আচ্ছা এটা ফেনলকে নরমাল বেনজিনে রূপান্তর করবে। তাহলে ফেনলের সাথে আমরা জিঙ্ক চূর্ণ দিব, জিঙ্ক চূর্ণ দিলে জিঙ্ক অক্সাইড প্লাস ফেনল এটাতে রূপান্তর হবে। আচ্ছা ফেনলের একটা প্রস্তুতি আছে, এই ফেনলের প্রস্তুতিটাকে বলে হচ্ছে ডাও পদ্ধতিতে ফেনল প্রিপারেশন। ডাও পদ্ধতিতে ফেনল প্রিপারেশন পারো কিনা তোমরা? ডাও পদ্ধতিতে ফেনল,
হ্যাঁ, ডাও পদ্ধতিতে ফেনল প্রিপারেশন আছে না? হ্যাঁ, ডাও পদ্ধতিতে ফেনল প্রিপারেশন, এটা পারো কিনা? ডাও পদ্ধতিতে ফেনল প্রিপারেশন, এটা যদি কখন আসে, এটা কেন শেখা লাগবে? এটা হচ্ছে নামধারী বিক্রিয়া। ডাও পদ্ধতিতে ফেনল প্রিপারেশন, এটা হচ্ছে নামধারী বিক্রিয়া। এটা একটু ভালো করে মাথায় রাখো, যেহেতু নামধারী বিক্রিয়া, এটা পরীক্ষায় আসবে। ডাও পদ্ধতিতে কি হয়, প্রথমে আমরা একটা ক্লোরোবেনজিন নিই। কি নিই আমরা? প্রথমে একটা ক্লোরোবেনজিন নিই। ক্লোরোবেনজিনে আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড নিই এবং এইটাকে 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে উত্তপ্ত করি। 300 থেকে 400 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এর মধ্যে উত্তপ্ত করি। করলে আমাদের এখান থেকে তৈরি হয় হচ্ছে সোডিয়াম ফিনেট। কি তৈরি হয়? সোডিয়াম ফিনেট তৈরি হয়। সোডিয়াম ফিনেটের সাথে আমরা যদি আবার HCl যোগ করি, সোডিয়াম ফিনেটের সাথে HCl যোগ করলে, এটাকে আলাদা করে লিখতে পারো এইভাবে, HCl যোগ করে এখান থেকে ফেনল প্লাস সোডিয়াম ক্লোরাইড তৈরি হয়। এই হচ্ছে আমাদের ডাও পদ্ধতি। এটা নামধারী বিক্রিয়া, এই জন্য এটা মাথায় রাখবা। নামধারী বিক্রিয়া, এই জন্য মাথায় রাখবা। বুঝতে পারছো? এবার আসো, ফেনলের 2-3টা খুবই গুরুত্বপূর্ণ মেথড আছে, যেগুলো আমাদের একটু মাথায় রাখতে হবে। ফেনলের 2-3টা খুব গুরুত্বপূর্ণ মেথড আছে, যেগুলো আমাদের একটু ভালো মতো মাথায় রাখতে হবে। কি কি মেথড আছে? প্রথম কথা আছে, ফেনলকে যদি আমরা নর্মাল ফেনল নিলাম, এই ফেনলকে যদি আমরা তোমার হচ্ছে যে ব্রোমিন যোগ করি, ফেনলের সাথে যদি আমরা ব্রোমিন যোগ করি, বাট এটা হচ্ছে কার্বন ডাইসালফাইডের উপস্থিতিতে। দেখো, কার্বন ডাইসালফাইডের উপস্থিতিতে যদি আমরা ফেনলের ব্রোমিনেশন করি, হ্যালোজিনেশন বিক্রিয়া পড়ছি না, তো ব্রোমিনেশন করি, তখন আমাদের এই ফেনল যেহেতু অর্থ প্যারা নির্দেশক গ্রুপ, মানে অর্থ এবং প্যারা পজিশনকে নির্দেশ করে, তো ব্রোমিনের একটা ব্রোমিন অর্থ পজিশনে বসবে। দেখো, কার্বন ডাইসালফাইডের উপস্থিতিতে একটা ব্রোমিন অর্থ পজিশনে বসবে, আরেকটা ব্রোমিন আমাদের প্যারা পজিশনে বসবে। এটা মনে রাখা লাগবে, প্র্যাকটিস করে করে মনে রাখবা যে একটা হচ্ছে অর্থ পজিশনে বসবে, আরেকটা হচ্ছে প্যারা পজিশনে বসবে। কিসের উপস্থিতিতে? এটা হচ্ছে কার্বন ডাইসালফাইডের উপস্থিতিতে। কার্বন ডাইসালফাইডের উপস্থিতিতে এটা ঘটতেছে। আচ্ছা, বাট সেম এই ফেনলকে যদি আমরা ব্রোমিন পানি দিই, হ্যাঁ, ব্রোমিন পানি মানে হচ্ছে পানি সহ ব্রোমিনেশন করি, তখন এই ব্রোমিন পানি সহ করলে ফেনলের অর্থ প্যারা সবগুলা পজিশনে ব্রোমিন সংযুক্ত হয়ে যায়। অর্থ পজিশনে, প্যারা পজিশনে, অর্থ পজিশনে সংযুক্ত হয়ে যায়। এটাকে বলা হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এটাকে বলা হচ্ছে 2,4,6, দেখো 2 4 6, 2,4,6 ট্রাইব্রোমোফেনল। এটা হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল, এবং এই 2,4,6 ট্রাইব্রোমোফেনলের হলুদ অদক্ষেপ পড়ে। ঠিক আছে, এটা হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনলে হলুদ অদক্ষেপ পড়ে। এটা হচ্ছে তোমার ফেনলের একটা শনাক্তকারী বিক্রিয়া। এই যে বিক্রিয়াটা দেখালাম না, এটা হচ্ছে ফেনলের একটা শনাক্তকারী বিক্রিয়া। এটা ফেনলের শনাক্তকারী বিক্রিয়া, এটা স্টার দিয়ে রাখো। এটা ফেনলের শনাক্তকারী বিক্রিয়া, স্টার দিয়ে রাখো। এটা স্টার দিয়ে রাখো, ফেনলের শনাক্তকারী বিক্রিয়া। ফেনলের 3টা শনাক্তকারী বিক্রিয়া আছে, 3টার মধ্যে এটা একটা। ফেনলের 3টা শনাক্তকারী বিক্রিয়া আছে, 3টার মধ্যে এটা একটা। তাহলে পারবো কিনা বলো? তাহলে দেখো, ফেনলকে যখন আমরা বিক্রিয়া করব, নরমাল কার্বন ডাইসালফাইডের উপস্থিতিতে ব্রোমিন দিলে অর্থ ব্রোমোফেনল আর প্যারা ব্রোমোফেনল। বাট যখন আমি ব্রোমিন পানি দিব, তখন হচ্ছে 2,4,6 ট্রাইব্রোমোফেনল। 2,4,6 ট্রাইব্রোমোফেনল। দুইটা ভিন্ন ভিন্ন কেস, ডিফারেন্ট কেস, ডিফারেন্ট উৎপাদ আসতেছে। আচ্ছা, এবার আসো, আমাদের কাছে যে ফেনল আছে, এই ফেনলকে আমরা যদি নাইট্রেশন করি, তাহলে কি ঘটবে? ধরো এখানে আমাদের ফেনল আছে, এখন আমরা ফেনলকে নাইট্রেশন করব। নাইট্রেশন করা মানে কি? HNO3 নাইট্রিক অ্যাসিড দিতে হবে। নাইট্রিক অ্যাসিডের সাথে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড দিতে হবে বা অলিয়াম দিতে হবে, দিয়ে আমরা এখানে হিট দিতে হবে। হিট দিলে আমাদের এখানে নাইট্রেশন হবে। তো আমরা বলছিলাম নাইট্রেশনের সময় সবসময় কি হয়? OH এবং NO2 দুইটা আলাদা আলাদা ভাগে ভাগ হয়, OH মাইনাস NO2 প্লাস। সো এই নাইট্রোমূলক আমার বেনজিনের রিংয়ে চলে যাবে। নাইট্রোমূলক যদি বেনজিনের রিংয়ে যায়, যেহেতু ফেনল অর্থ আর প্যারা নির্দেশক,
তার মানে আমার নাইট্রোমূলক একটা অর্থ পজিশনে বসবে, আরেকটা নাইট্রোমূলক কোথায় বসবে, আরেকটা নাইট্রোমূলক আমার এই ফেনলের প্যারা পজিশনে বসবে। এই হচ্ছে আমার এখান থেকে উৎপাদ আসতেছে। তাহলে একটা হচ্ছে অর্থ পজিশনে আর একটা হচ্ছে প্যারা পজিশনে, মনে আছে? একটা হচ্ছে অর্থ পজিশনে বসবে আর একটা হচ্ছে প্যারা পজিশনে বসবে। আচ্ছা, এবার আমি যদি এই বিক্রিয়াটা করি, এটা হচ্ছে লঘু নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটতেছে। এটা কি লঘু নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে এই ঘটনাটা ঘটতেছে। যদি তুমি এই সেম বিক্রিয়াটা আবার গাঢ় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে করো, এই সেম বিক্রিয়াটা গাঢ় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে করো, গাঢ় নাইট্রিক অ্যাসিড, আগেরটা গেল হচ্ছে লঘু নাইট্রিক অ্যাসিড, গাঢ় নাইট্রিক অ্যাসিডের উপস্থিতিতে সালফিউরিক অ্যাসিড সহ এই সেম বিক্রিয়াটা করো, তখন যেটা হবে কয়েকটা ধাপে বিক্রিয়াটা করে আমার ফাইনাল উৎপাদ দিবে হচ্ছে নাইট্রোমূলক 2 পজিশনে, নাইট্রোমূলক 4 পজিশনে, নাইট্রোমূলক 6 পজিশনে। এটাকে বলা হচ্ছে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যেটাকে আমরা পিক্রিক অ্যাসিড বলি। যেটাকে আমরা কি বলি? যেটা হচ্ছে আমাদের পিক্রিক অ্যাসিড, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, যেটা হচ্ছে আমাদের পিক্রিক অ্যাসিড। তাহলে আমরা যদি পিক্রিক অ্যাসিড তৈরি করতে চাই, তাহলে গাঢ় নাইট্রিক অ্যাসিড দিতে হবে। গাঢ় নাইট্রিক অ্যাসিড দিলে 2,4,6 ট্রাইনাইট্রোফেনল আসে। আর যদি হচ্ছে আমরা লঘু দিই, তাহলে অর্থনাইট্রোফেনল এবং প্যারানাইট্রোফেনল দুইটা আলাদা আলাদা তৈরি হয়। বুঝতে পারছো? ক্লিয়ার করতে পারছি? আচ্ছা, তাহলে একটা হচ্ছে লঘু নাইট্রিক অ্যাসিড আর একটা হচ্ছে গাঢ় নাইট্রিক অ্যাসিড। আচ্ছা, এবার আসো ফাইনালি আমরা এখানে নাইট্রিক অ্যাসিডের এই জায়গাতে সালফিউরিক অ্যাসিড দিয়ে যদি করি, মানে সালফোনেশন যদি করি বেনজিনের, এটা তো নাইট্রেশন গেল। এখন যদি আমি বেনজিনের সালফোনেশন করি, সালফোনেশন করতে গেলে সালফিউরিক অ্যাসিড দিয়ে বিক্রিয়া করতে হবে এবং ধূমায়িত সালফিউরিক অ্যাসিড দেওয়া লাগবে। এখানে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড এবং হিট দেওয়া লাগবে। দিলে আমাদের কি হবে? সেম জিনিস, বেনজিন এই ফেনল আছে, ফেনলের দুইটা পজিশন অ্যাক্টিভ, একটা হচ্ছে অর্থ পজিশন। আমি বলছিলাম এই সালফিউরিক অ্যাসিড যেটা আছে এটাকে ভাঙবা কিভাবে? OH এবং SO3H, এইভাবে ভাঙবা, OH এবং SO3H। SO3H যেটা আছে সেটাকে যদি এখানে বসাও, একটা বসবে অর্থ পজিশনে, আর এই সেম SO3H যেটা আছে এটা আরেকটা বসবে হচ্ছে প্যারা পজিশনে। তাহলে একটা হচ্ছে অর্থ পজিশন, আরেকটা কি? আরেকটা হচ্ছে প্যারা পজিশন। তাহলে দেখো অর্থ পজিশন, প্যারা পজিশন। তাহলে দেখো ফেনল, এটা কি? এটা হচ্ছে সালফোনেশন। বুঝতে পারছো? ট্রাইনাইট্রোফেনল, TNP, এটা লিখছে একজন, লিখছে TNP, 2,4,6 ট্রাইনাইট্রোফেনল, TNP। ট্রাইনাইট্রোবেনজিন আছে, TNB ও একটা আছে, TNT, TNP, TNB। ভালো, ওকে, ভালো 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 শর্টকাট। আচ্ছা, এই পর্যন্ত যদি আমাদের ক্লিয়ার হয়, লাস্ট আমরা আরেকটা জিনিস শিখবো, সেইটা হচ্ছে ফেনলের এখানে রাইমার টাইমার বিক্রিয়া শিখবো। এইটা আমাদের মনে রাখা লাগবে, কেন? কারণ হচ্ছে এটা নামধারী বিক্রিয়া, রাইমার টাইমার বিক্রিয়া, তাই না? রাইমার টাইম্যান বিক্রিয়া, এটা মনে রাখা লাগবে, বিকজ এটা নামধারী বিক্রিয়া। যে সমস্ত বিক্রিয়াগুলো নামধারী এগুলো মহা ইম্পর্টেন্ট, মনে রাখবা, যেগুলা নামধারী এগুলা মহা ইম্পর্টেন্ট। নামধারী মানে সেটা বিশাল ইম্পর্টেন্ট। তো নামধারী বিক্রিয়া, রাইমার টাইমান বিক্রিয়া, এখানে আমাদের ফেনল আছে, কি আছে? ফেনল, এখানে আছে হচ্ছে আমাদের ফেনল। ফেনলের সাথে খেয়াল করো, ফেনল আছে, ফেনলের সাথে আমরা যদি ক্লোরোফর্ম নিই, CH, Cl3, ফেনলের সাথে যদি আমরা ক্লোরোফর্ম নিই, এবং ক্লোরোফর্ম ছাড়াও আমরা এখানে যদি গাঢ় সোডিয়াম হাইড্রোক্সাইড নিই, তো সোডিয়াম হাইড্রোক্সাইড নিলে এই সব মিলায় আমার বিক্রিয়া করে সোডিয়াম আর এখান থেকে ক্লোরিন বিক্রিয়া করে সোডিয়াম ক্লোরাইড এবং পানি তৈরি করবে। আর এই ক্লোরোফর্ম থেকে আমার CHO মূলক তৈরি হবে, যেটা আমার বেনজিনের অর্থ পজিশনে যে বসবে। বেনজিনের অর্থ পজিশনে যে বসলে এটাকে বলা হয় স্যালিসাইল অ্যালডিহাইড, এটাকে বলা হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড। এটাকে বলা হচ্ছে স্যালিসাইল অ্যালডিহাইড। দ্যাটস ইট। তাহলে আমরা রাইমার টাইমান বিক্রিয়া এটাও দেখে ফেললাম, রাইমার টাইমান বিক্রিয়া এইটা আমাদের কাজে লাগতেছে। ওকে, তাহলে ক্লিয়ার করতে পারছি?
তাহলে দেখো আমাদের রাইমার টাইমান বিক্রিয়া যেটা আছে এটাও আমাদের কাজে লাগতেছে। ফেনল থেকে আরেকটা আছে, বিক্রিয়া আছে, যেটা আমরা পলিমাকরণ পার্ট কালকে রাতে দেখবো। কালকে রাতে পলিমাকরণ পার্টে যে পড়বো, কালকে রাতে আমরা পলিমাকরণ বিক্রিয়া দেখবো। পলিমাকরণ পার্টে যে আমরা দেখবো ব্যাকেলাইট তৈরি হয় ফেনল থেকে, ব্যাকেলাইট তৈরি হয় ফেনল থেকে। ব্যাকেলাইট তৈরির বিক্রিয়া যেটা আছে এটা আমরা কালকে রাতে দেখবো। ওকে, সো ব্যাকেলাইটের ডিটেলস আমরা কালকে দেখবো, ওটা আমরা এখন এখানে বাদ দিলাম। এবার আসো গ্লিসারিন নিয়ে আমরা একটু কথা বলবো। গ্লিসারিনের বেসিক সংকেত কি? গ্লিসারিনের বেসিক সংকেত হচ্ছে CH2OH, তারপর হচ্ছে CHOH, তারপর হচ্ছে CH2OH। এইটাকে বলা হচ্ছে গ্লিসারিন। এটাকে তুমি এভাবেও লিখতে পারো, খেয়াল করো, এটাকে এভাবেও লিখতে পারো CH2 CH CH2। কেন এভাবে লিখলা? সবগুলা হাত আমার খালি আছে, সবগুলার একটা করে হাত খালি আছে, প্রত্যেকটা হাতে যদি তুমি একটা করে OH বসাও তখন এটা হচ্ছে গ্লিসারিন। তো গ্লিসারিন যেটা, এটা হচ্ছে ওয়ান টাইপস অফ অ্যালকোহল, বাট এটা হচ্ছে ট্রাই অ্যালকোহল, মানে ট্রাই OH, ট্রাইঅল, বুঝতে পারছো? ওয়ান টাইপস অফ অ্যালকোহল যেটা হচ্ছে আমাদের ট্রাইঅল। তো এই যে গ্লিসারিন, গ্লিসারিনের আমাদের অনেকগুলা বিক্রিয়া আছে, বাট সবগুলা বিক্রিয়া আমাদের লাগে না, সবগুলা বিক্রিয়া লাগে না। এর মধ্যে আমাদের দুইটা বিক্রিয়া স্পেসিফিক ভাবে লাগবে, ওই দুইটাই আমরা স্পেসিফিক ভাবে খুব ভালো মতো শিখবো। এবার বলো তো, যদি আমরা নর্মালি কখনো আমাদের এরকম কোনো বিক্রিয়া চলে আসে যে গ্লিসারিনের এখানে OH আছে, এর সাথে PCl5 এর বিক্রিয়া, PCl5 এর বিক্রিয়া OH কে কিভাবে ভাঙে আমরা জানি না, সেম ভাবে বিক্রিয়া করতে পারবো, সেম ভাবে বিক্রিয়া করতে পারবো, বুঝতে পারছো? খুব সিম্পল। এবার দেখো এই যে গ্লিসারিন যেটা নিলাম, এই গ্লিসারিনকে আমরা যদি এখন বেসিক যে কয়টা বিক্রিয়া আছে আমাদের সেই কয়টা বিক্রিয়ার দিকে তাকাই, প্রথমের যেই বিক্রিয়াটা আমাদের গ্লিসারিনের জন্য শিখতে হবে সেটা হচ্ছে অ্যাক্রেলিন পরীক্ষা। গ্লিসারিনের জন্য প্রথম যে বিক্রিয়াটা শিখতে হবে সেটা কি? সেটা হচ্ছে অ্যাক্রেলিন পরীক্ষা। তো আমাদের এখানে অ্যাক্রেলিন পরীক্ষা হচ্ছে প্রথমে শেখা লাগবে, অ্যাক্রেলিন পরীক্ষা। তো গ্লিসারিনের অ্যাক্রেলিন পরীক্ষা, এইটাতে আসো। অ্যাক্রেলিন পরীক্ষা মানে কি? দেখো আমরা যদি গ্লিসারিন নিই, বেসিক গ্লিসারিন নিই, CH2OH, তারপর হচ্ছে CHOH, তারপর হচ্ছে CH2OH। এই অ্যাক্রেলিন পরীক্ষায় গ্লিসারিন থেকে 2 মোল পানি অপসারণের জন্য আমরা পটাশিয়াম বাইসালফেট ইউজ করব। কি ইউজ করব আমরা? পটাশিয়াম বাইসালফেট ইউজ করব অ্যাক্রেলিন পরীক্ষার জন্য। তো পটাশিয়াম বাইসালফেট অ্যাক্রেলিন পরীক্ষায় আমরা গ্লিসারিনে যখন ইউজ করব তখন এইটা বিক্রিয়া করে আমাদের 2 মোল পানি অপসারণ করবে, 2 মোল পানি অপসারণ করবে। এখন বলবা ভাই 2 মোল পানি কেমনে অপসারণ করবে? দেখো 2 মোল পানি অপসারণের জন্য এই জায়গা থেকে OH চলে যাবে, এখান থেকে OH চলে যাবে, দুইটা OH চলে গেছে, দুইটা OH চলে গেলে আর এখান থেকে যদি দুইটা হাইড্রোজেন যায় তাহলে এইটা বাদ, এইটা বাদ আর এটা বাদ। দেখো তো আমাদের 2 মোল পানি হইতেছে কিনা? 2 মোল পানিতে ভালো করে খেয়াল করলে দেখবা 4টা হাইড্রোজেন আর 2টা অক্সিজেন লাগে। 2 মোল পানিতে 4টা হাইড্রোজেন 2টা অক্সিজেন লাগে। খেয়াল করে দেখো, একটা দুইটা অক্সিজেন, 2টা হাইড্রোজেন, 3টা হাইড্রোজেন, 4টা হাইড্রোজেন, এই সবগুলা তুমি যদি বাদ দিয়ে দাও তাহলে এখানে আমাদের 2 মোল পানি অপসারিত হয়ে যাচ্ছে। এখন 2 মোল পানি অপসারিত হওয়ার পর এই এই জায়গার একটা হাত শেষ, ভেঙে গেছে, এই হাতটা এদিকে চলে আসবে না? এই হাতটা যদি এদিকে চলে আসে তাহলে CH ডাবল বন্ড, দেখো নিচে আরেকটা CH2 ডাবল বন্ড CH হয়, এই হাতটা এদিকে চলে আসলে CH2 ডাবল বন্ড CH হয়। আচ্ছা এবার দেখো এই হাতটা যেটা, এটা উপরের দিকে যে ডাবল বন্ড পেয়ে গেছে, তাহলে এখন আমাদের এই নিচে যে অংশটা আছে এর দুইটা হাত খুলে গেল না এই কার্বনের, এই দুইটা হাত এখন কে নিবে? এই দুইটা হাত এখন অক্সিজেন নিবে, এই দুইটা হাত অক্সিজেন নিলে এখানে আমার নিচে অ্যালডিহাইড তৈরি করবে। এই যে জিনিসটা আছে এই জিনিসটাকে বলা হচ্ছে অ্যাক্রিলিন, এই জিনিসটার নাম হচ্ছে অ্যাক্রিলিন। এইটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত অ্যাক্রেলিন। এই অ্যাক্রেলিন হচ্ছে বিশ্রী গন্ধযুক্ত, বিশ্রী গন্ধযুক্ত। মানে বিশ্রী গন্ধ আবার কোন গন্ধ? কোন গন্ধটাকে তুমি আলাদা করে বিশ্রী গন্ধ বলবা? আমি জানি না, আমি কখনো অ্যাক্রেলিন পরীক্ষা বাস্তবে করি নাই, সো এটা আসলে শুকলে মানে স্মেল করলে কেমন হয় আমি জানি না। তো তোমরা কখনো যদি কেউ ইন ফিউচার পিওর কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করো, ল্যাবে যদি কোনো টিচার করায়, তো পরবর্তীতে এটা যদি কখনো টেস্ট করো তাহলে ওইটা আমারে তোমার অভিজ্ঞতা শেয়ার করতে পারো। কোন গন্ধটাকে বিশ্রী গন্ধ বলে আমি জানি না। মানে অনেক টাইপের গন্ধ তো আছে তাই না, ভালো গন্ধ মন্দ গন্ধ সেটা বুঝলাম, বাট স্পেসিফিক ভাবে অ্যাক্রিলিনের কোন গন্ধটাই বিশ্রী গন্ধ
তো খেয়াল করো এই জায়গাতে দেখো আমাদের গ্লিসারিন ছিল, গ্লিসারিনের সাথে আমরা পটাশিয়াম বাইসালফেট নিছি, গ্লিসারিন থেকে পটাশিয়াম বাইসালফেট বিক্রিয়া করে আমাদের এখান থেকে 2 মোল পানি অপসারণ করতেছে। 2 মোল পানি অপসারণ করলে আমরা ওখানে কি পাচ্ছি? বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রিলিন পাচ্ছি। 2 মোল পানি অপসারণ করলে আমি কি বললাম, এই উপরের যে OH এর হাত, এই হাতটা নিচের দিকে নামবে, CH এর সাথে ডাবল বন্ড হয়ে গেল। এখান থেকে 2টা হাইড্রোজেন উঠে গেলে এই 2টা হাইড্রোজেনের বন্ড এটা অক্সিজেন পেয়ে যাচ্ছে, ফলে এখানে CHO বন্ড তৈরি করে ফেলতেছে। তো CH2 ডাবল বন্ড CH বন্ড CHO, এটা হচ্ছে বিশ্রী গন্ধযুক্ত অ্যাক্রিলিন। যদি কখনো নিচের কোনটি, মানে যদি কখনো প্রশ্ন করে নিচের কোনটি অ্যাক্রিলিন, এটা হচ্ছে অ্যাক্রিলিনের সংকেতটা আমাদের লিখে লিখে প্র্যাকটিস করতে হবে, যাতে পরীক্ষায় আসলে আমরা পারি। যদি কখনো জিজ্ঞেস করে নিচের কোনটি অ্যাক্রিলিন, তাহলে এইটা হচ্ছে সেই অ্যাক্রিলিন, এটাও যেন আমাদের পরীক্ষা আসলে আমরা পারি। ওকে, আচ্ছা এবার খেয়াল করো অ্যাক্রিলিন পরীক্ষার পর নাইট্রোগ্লিসারিন তৈরি করা শিখতে হবে। এখান থেকে আমাদের নাইট্রোগ্লিসারিন তৈরি করা শিখতে হবে। আচ্ছা, তো নাইট্রোগ্লিসারিন কিভাবে তৈরি করব একটু দেখব। আমরা এখান থেকে নাইট্রোগ্লিসারিন তৈরি করা শিখব। তো এইটা আমাদের গ্লিসারিন না, এইটা আমাদের গ্লিসারিন। তো এই হচ্ছে আমাদের গ্লিসারিন। এই গ্লিসারিন থেকে যদি আমরা নাইট্রোগ্লিসারিন তৈরি করতে চাই, তো এখানে আমরা কি করব, নাইট্রোগ্লিসারিন তৈরি করতে গেলে নাইট্রিক অ্যাসিড নিব। কি নিব? নাইট্রিক অ্যাসিড নিব। নাইট্রিক অ্যাসিড সহ আমরা এখানে সালফিউরিক অ্যাসিড নিব এবং হিট দিব। কি করব? হিট দিব। তাহলে দেখো আমরা এখানে কি করতেছি, গ্লিসারিন, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট দিতেছি। এখন আমরা জানি যখন আমরা নাইট্রিক অ্যাসিড সহ হিট দিতেছি, তখন নাইট্রিক অ্যাসিড ভেঙে OH এবং NO2 দুইটা পার্টে ভাগ হয়ে যায়। OH মাইনাস এবং NO2 প্লাস দুইটা পার্টে ভাগ হয়ে যায়। এখন মজার ব্যাপার হচ্ছে এই OH এখান থেকে H নিয়ে নিয়ে পানি তৈরি করবে। এই OH কি করবে? এখান থেকে H নিয়ে নিয়ে পানি তৈরি করবে। তো এই OH এখান থেকে একটা H নিয়ে পানি তৈরি করবে, এখান থেকে একটা H নিয়ে পানি তৈরি করবে, এখান থেকে একটা H নিয়ে পানি তৈরি করবে। তাহলে আমরা একটু দেখার চেষ্টা করি। CH2 CH CH2। এবার খেয়াল করো এখানে একটা অক্সিজেন আছে, এই অক্সিজেনের পাশে হাইড্রোজেন চলে যাচ্ছে, যে এখানে একটা নাইট্রোমূলক বসতেছে, কারণ কি এখানে পানি তৈরি হয়েছে। এখানকার অক্সিজেন আছে, এর পাশে আমার নাইট্রোমূলক বসতেছে, এখানকার অক্সিজেন আছে, এর পাশে নাইট্রোমূলক বসতেছে। কেন বলতো? কি হইলো বলতো? অ্যাকচুয়ালি এই জায়গার হাইড্রোজেন আর এখানকার অক্সিজেন, এই জায়গার হাইড্রোজেন এখানকার অক্সিজেন, এই জায়গার হাইড্রোজেন এখানকার অক্সিজেন, এইটা 3 মোল নাইট্রিক অ্যাসিড, 3 মোল নাইট্রিক অ্যাসিড 3 মোল পানি তৈরি করে 3টা নাইট্রোমূলক এখানে বসাই দিল, 3টা নাইট্রোমূলক এখানে বসাই দিল। এই যে যৌগটা তৈরি করলো এইটার নাম হচ্ছে নাইট্রোগ্লিসারিন। তাহলে দেখো এটা হচ্ছে গ্লিসারিন, খেয়াল করো এটা কি ছিল? এটা ছিল গ্লিসারিন, গ্লিসারিন। আচ্ছা, আর এইটা কি? এইটা হচ্ছে নাইট্রোগ্লিসারিন, নাইট্রোগ্লিসারিন। তাহলে দুইটা আলাদা আলাদা জিনিস। এখন এই যে নাইট্রোগ্লিসারিন যে পার্টটা আমরা পড়লাম, এটা কিন্তু বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। নাইট্রোগ্লিসারিন যে পার্টটা আমরা পড়লাম, এটা কিন্তু বিশেষ বৈশিষ্ট্য আছে। এটা নাইট্রোগ্লিসারিন হচ্ছে বিস্ফোরক ডলোমাইট তৈরিতে, ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয়। নাইট্রোগ্লিসারিন এর বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যগুলো কি? নাম্বার 1, বিস্ফোরক ডিনামাইট তৈরিতে ব্যবহার করা হয়। বিস্ফোরক ডিনামাইট এইটা তৈরিতে ব্যবহার করা হয়, এইটা আমরা প্রথম মনে রাখবো। 2 নাম্বার কথা, হাঁপানি বা অ্যাজমা যেটা আছে না, হাঁপানি বা অ্যাজমা রোগ আছে না, হাঁপানি বা অ্যাজমা, এই রোগের চিকিৎসায় আমরা নাইট্রোগ্লিসারিন অল্প পরিমাণে ব্যবহার করি। এএস অ্যাজমার বানান কি? হাঁপানি বা অ্যাজমা, AST MA অ্যাজমা, ASTSH ASTHMA অ্যাজমা। আচ্ছা, আরেকটা জিনিস আছে 3 নাম্বার এবং খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের আসে 3 নাম্বার বা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে অ্যানজিনা পিক্টোরিস নামক একটা রোগ আছে। অ্যানজিনা পিক্টোরিস, এই রোগটা কি? অ্যাকচুয়ালি আমাদের হার্টে চর্বি জমে যদি ব্লকেজ তৈরি হয়,
হার্টের চর্বি জমে যদি ব্লকেজ তৈরি হয়, সেই ব্লকেজ গুলা সম্প্রসারিত করার জন্য আমরা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করি। যখন ব্লকেজ তৈরি হয় তখন সেটাকে অ্যানজিনা প্রিক্টোরিস বলে। এই রোগের জন্য আমরা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করি। ঠিক আছে, তাহলে অ্যানজিনা প্রিক্টোরিস রোগের জন্য, ঠিক আছে, বা এইটাকে বলে হৃদরোগ, ঠিক আছে, হৃদরোগ, এইটা দূর করার জন্য আমরা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করি। তাহলে অ্যানজিনা প্রিক্টোরিস বা হৃদরোগ দূর করার জন্য আমরা নাইট্রোগ্লিসারিন ব্যবহার করি। হৃদরোগের ঔষধ, তাহলে দেখো ডিনামাইড হৃদরোগ আর হচ্ছে হাঁপানি রোগের ঔষধ রূপে আমরা ব্যবহার করি। ওকে, তো এই হচ্ছে আমাদের নাইট্রোগ্লিসারিনের তিনটা কি বলে এটাকে, তিনটা হচ্ছে যে ব্যবহার ছিল। তিনটা ব্যবহার আমাদের মনে রাখতে হবে। নাইট্রোগ্লিসারিন থেকে অ্যাক্রিলিন পরীক্ষাটা মনে রাখতে হবে, এই গ্লিসারিন থেকে অ্যাক্রিলিন পরীক্ষাটা মনে রাখতে হবে, নাইট্রোগ্লিসারিনের প্রস্তুতির বিক্রিয়াটা মনে রাখবা। এরপরে আসো টিএনটি। টিএনটি আমরা অলরেডি দেখছি না? টিএনটি মানে কি? টিএনটি মানে হচ্ছে ট্রাইনাইট্রোটলুইন। এটা আমরা অলরেডি দেখছি। উপরে আমাদের টলুইনের CH3 আছে, এখানে নাইট্রোমূলক আছে, এখানে নাইট্রোমূলক আছে, এখানে নাইট্রোমূলক আছে। আমরা টলুইনের বিক্রিয়ার মধ্যে টিএনটি প্রস্তুতি পড়ছিলাম না? টলুইনের বিক্রিয়ার মধ্যে আমরা টিএনটি প্রস্তুতি পড়ছিলাম। আলাদা করে এখন আর টিএনটি প্রস্তুতি পড়াবো না, ঠিক আছে? টলুইনের বিক্রিয়ার মধ্যে ওই যে 30 ডিগ্রি, 60 ডিগ্রি, 110 ডিগ্রি এর বিক্রিয়াগুলোতে নাইট্রেশন করে আমরা টিএনটি প্রস্তুতি পড়ছিলাম। ওকে, তো টিএনটি প্রস্তুতি পড়া যেহেতু হয়েছে, প্রস্তুতি না পড়ে আমরা টিএনটি এর ব্যবহারগুলা শিখব। টিএনটি এর বেশ কয়েকটা ব্যবহার আছে। টিএনটি আমাদের হাত বোমা তৈরিতে ব্যবহার করা হয়। প্রথম কথা হচ্ছে হাত বোমা, এটা তৈরিতে ব্যবহার করা হয়। 2 নাম্বার জিনিস, হাত বোমার পাশাপাশি এটা হচ্ছে বোম শেল, এইটা তৈরিতে ব্যবহার করা হয়। এবং খেয়াল করো, যুদ্ধ জাহাজ ধ্বংসকারক টর্পেডো বলে একটা লাইন আছে, দেখবা হাজারি স্যারের বইতে, যে যুদ্ধ জাহাজ ধ্বংসকারক টর্পেডো, এইটা তৈরিতে ব্যবহার করা হয়। আচ্ছা, এবার দেখো টিএনটি তে আমাদের এখানে খেয়াল করো, অ্যামোনিয়াম নাইট্রেট প্লাস টিএনটি, এই দুইটাকে তুমি যদি একত্রিত করো, এইটাকে বলা হয় হচ্ছে অ্যামাটল। এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় হচ্ছে অ্যামাটল। টিএনটি প্লাস অ্যামোনিয়াম নাইট্রেট একত্রিত, এটাকে বলা হচ্ছে অ্যামাটল। এই অ্যামাটল যখন আমরা তৈরি করব, অ্যামাটলের কাজ হচ্ছে পুরাতন বিল্ডিং ধ্বংস করা। পুরাতন বিল্ডিং বা পাহাড়, পুরাতন বিল্ডিং ধ্বংস করা, কিংবা পাহাড় সমতল করতে এই অ্যামাটল ব্যবহার করা হয়। পাহাড় সমতল করতে। তাহলে দেখো অ্যামাটল কি? অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে টিএনটি, অ্যামোনিয়াম নাইট্রেটের সাথে টিএনটি যখন যুক্ত হবে তখন এটাকে অ্যামাটল বলে। এটা হচ্ছে পুরাতন বিল্ডিং ধ্বংস করবে আর পাহাড় সমতল করবে, এই দুইটা কাজে আমরা ব্যবহার করি। ঠিক আছে, তাহলে এই গেল হচ্ছে আমাদের টিএনটি এর ব্যবহারগুলা, এগুলো আমাদের শিখতে হবে। এরপরে আসবে হচ্ছে আমাদের ডেটল। ডেটলের আরেকটা নাম হচ্ছে ক্লোরোজাইলিনল। ডেটলের আরেকটা নাম কি? ডেটলের আরেকটা নাম হচ্ছে ক্লোরোজাইলিনল, বা ডেটলের বাণিজ্যিক নাম হচ্ছে ক্লোরোজাইনিনল। বাণিজ্যিক নাম হচ্ছে ক্লোরোজাইলিনল। ওকে, তো ক্লোরোজাইলিনল এটার সংকেত কি অ্যাকচুয়ালি? খেয়াল করো, উপরে OH আছে মানে ফেনল, উপরে OH আছে মানে ফেনল। এবার খেয়াল করো, এই সাইডে CH3, এই সাইডে CH3, আর এখানে ক্লোরিন, এটাকে বলা হচ্ছে ক্লোরোজাইলিনল। উপরে OH আছে মানে ফেনল, 3 এবং 5 পজিশনে হচ্ছে মিথাইল গ্রুপ আছে। তাহলে দেখো 3,5 ডাইমিথাইল 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল, 4 ক্লোরো 3,5 ডাইমিথাইল ফেনল। দেখো এটার নাম কি? এটার নাম যদি এভাবে চিন্তা করো, ক্লোরিন আছে কয় নাম্বার পজিশনে? 4 পজিশনে। তাহলে 4 ক্লোরো
তারপর হচ্ছে 3,5 ডাইমিথাইল ফেনল, 4-chloro-3,5 ডাইমিথাইল ফেনল, এটাকে বলতেছি আমরা ক্লোরোজাইলিনল। ঠিক আছে, যেটা হচ্ছে ডেটলের মেইন সংকেত। তো ডেটলের প্রস্তুতি যদি আমরা দেখি, এটা কিভাবে আছে, আমাদের কাছে যখন ডেটল প্রস্তুত করতে বলবে তখন আমাদের বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড দিয়ে শুরু করতে হবে। কি দিয়ে শুরু করতে হবে? বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডের সাথে যদি আমরা মিথাইল আয়োডাইড নিই, মিথাইল আয়োডাইড এবং বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইডকে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বিক্রিয়া করাবো। তো এটা অ্যাকচুয়ালি কি বলতো, মিথাইল আয়োডাইড ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইড, এটা ওই যে তোমার ফিডেল ক্রাফট বিক্রিয়া না, ফিডেল ক্রাফট বিক্রিয়া দিবে। ফিডেল ক্রাফট বিক্রিয়া এখানে বেনজিনে ঢুকবে। এখন বেনজিনে এখানে মিথাইল মূলকটা ঢুকবে, বাট কোন পজিশনে ঢুকবে, এটা ডিপেন্ড করবে উপরে আমাদের কি টাইপের প্রতিস্থাপক আছে তার উপর। প্রতিস্থাপকে ভালো করে খেয়াল করলে দেখবা নাইট্রোজেন আছে। নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেন আকারে আছে। নাইট্রোজেন ডাবল বন্ড নাইট্রোজেন আকারে আছে। তার মানে কার্বনের পাশের বন্ধনে ডাবল বন্ড থাকা মানে এটা মেটা নির্দেশক। তো মেটা নির্দেশক যদি হয় তাহলে আমাদের মেটা পজিশন দুইটা। আমাদের মেটা পজিশন কয়টা? মেটা পজিশন দুইটা। দেখো, অর্থ মেটা প্যারা, তাহলে এই অর্থ মেটা প্যারা, তাহলে এইটাও মেটা পজিশন, এটাও মেটা পজিশন। তাহলে এই জায়গাতে আমাদের ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে মিথাইল আয়োডাইড অ্যাকচুয়ালি এই মেটা পজিশনে মিথাইল গ্রুপ বসাই দিবে। কোথায় বসাবে? মেটা পজিশনে মিথাইল গ্রুপ বসাই দিবে। আচ্ছা, মেটা পজিশনে মিথাইল গ্রুপ পাইছি, এখন আমি কি করব? অম্লীয় মাধ্যমে এইটাকে আর্দ্র বিশ্লেষণ করব। এবং তাপ দিব। তাপ দিলে যেটা হবে, অম্লীয় মাধ্যমে আর্দ্র বিশ্লেষণ করলে আমরা আগেই দেখছিলাম ডায়াজোনিয়াম ক্লোরাইডকে আর্দ্র বিশ্লেষণ করলে ফেনলে রূপান্তর হয়। তাহলে যেই ডায়াজোনিয়াম ক্লোরাইড এটাকে আর্দ্র বিশ্লেষণ করলে অম্লীয় মাধ্যমে ফেনলে রূপান্তর হলো, মিথাইল গ্রুপটা অলরেডি আমার মেটা পজিশনে বসে গেছে। এখন তুমি বলবা, ভাইয়া শুরুতেই ফেনল নিলে সমস্যা কি ছিল? শুরুতেই ফেনল নিলে আমরা মেটা পজিশনে মিথাইল গ্রুপকে বসাইতে পারতাম না। আমরা ডায়াজোনিয়াম লবণ নিছি, এই লবণ নিছি যাতে আমরা মেটা পজিশনে মিথাইল গ্রুপকে বসাইতে পারি। মেটা পজিশনে মিথাইল গ্রুপকে বসাই দেওয়ার পর এরপরে আমরা আর্দ্র বিশ্লেষণ করে ফেনলে রূপান্তর করছি। আচ্ছা, এবার আমরা ক্লোরিনেশন করব। আমরা এবার কি করব? এই যৌগটাকে ক্লোরিনেশন করব, বাট আয়রনের উপস্থিতিতে। আয়রন হচ্ছে প্রভাবক হিসেবে কাজ করবে। আয়রনের উপস্থিতিতে যদি ক্লোরিনেশন করি, খেয়াল করো এখন আমাদের পজিশন কিন্তু অর্থ আর মেটা পজিশন ফাঁকা আছে, তাই না? তাহলে দেখো, অর্থ আর প্যারা পজিশন ফাঁকা আছে। মেটা পজিশনে আমার অলরেডি মিথাইল গ্রুপ আছেই, সো আমি এখানে অর্থ পজিশনে ক্লোরিন বসাইতে পারবো আর প্যারা পজিশনে ক্লোরিন বসাইতে পারবো। এর মধ্যে প্যারা পজিশনে যেটা বসবে সেটা আমার তোমার ডেটল তৈরি করবে। প্যারা পজিশনে যেটা বসবে সেটা হচ্ছে আমার মেইন প্রোডাক্ট, ওইটা হচ্ছে আমার ডেটল তৈরি করবে, যেটা হচ্ছে আমাদের ক্লোরোজাইলিনল। ক্লিয়ার করতে পারছি? সো এইটার মাধ্যমে আমরা ডেটল প্রস্তুতি শিখে গেলাম। ওকে, এখন আসবো আমরা আজকের ক্লাসে এতক্ষণ পর্যন্ত যা যা পড়ছি এগুলা ছিল আমাদের এক্সট্রা বেসিক এবং অন্যান্য জিনিসপত্র। আমাদের আর কয়েকটা জিনিস বাকি থাকছে, যেমন ধরো আয়ার বর্ণালী, এটা আমরা এখনো পড়ি নাই। তারপর হচ্ছে পলিমাকরণ বিক্রিয়া যে কয়টা আছে, যেমন ধরো নাইলন প্রস্তুতি, তারপরে তোমার হচ্ছে ব্যাকেলাইট প্রস্তুতি। এই যে ব্যাকেলাইট প্রস্তুতি, নাইলন প্রস্তুতি, এগুলো আমাদের বাকি আছে, এগুলো হচ্ছে আমরা কালকে রাতে দেখবো। এখন আমরা একটু সলভে চলে যাই। তোমরা যারা যারা আসো আমাদের সাথে একটু সলভ করো। দেখো, মেডিকেলে আসছে এইবার মেডিকেলে আসছে 25-26 সেশনে মেডিকেলে আসছে এই প্রশ্নটার অ্যান্সার কি হবে বলো তো? অলরেডি আমি শেখাইছি। এটা অ্যান্সার কি হবে বলছে, দেখো, যে বিক্রিয়া দ্বারা সদৃশ্যপূর্ণ উচ্চতর অ্যালকেন তৈরি করা যায়। উচ্চতর অ্যালকেন, এটার দিকে খেয়াল করতে হবে। শেখাইছিলাম না কোন বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি করা যায়? মনে আছে? শেখাইছিলাম কোন বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি করা যায়। বলো তো কোন বিক্রিয়ায় উচ্চতর অ্যালকেন তৈরি করা যায়? এই বিক্রিয়ার অ্যান্সার কি হবে? উচ্চতর অ্যালকেন হচ্ছে কি? উচ্চতর অ্যালকেন মানে হচ্ছে উডস বিক্রিয়া। আমরা শেখাইছিলাম উডস বিক্রিয়াতে অ্যালকাইল হ্যালাইড 2 মোল নিব আমরা, এবং ড্রাই ইথারের উপস্থিতিতে ধাতব সোডিয়াম নিব। নিলে আমাদের উচ্চতর অ্যালকেন এবং সোডিয়াম হ্যালাইড তৈরি হবে। তো এটা হচ্ছে আমাদের উডস বিক্রিয়া। এইবার আসছে
ক্লিমেনসন বিজারণ আমরা শিখছিলাম। ক্লিমেনসন বিজারণ হচ্ছে সিও মূলককে CH2 মূলকে রূপান্তর করে। ডিকার্বক্সিলেশন শিখছিলাম, একটা কার্বন বাদ যায় সোডা লাইমের মাধ্যমে। গ্রিগনার্ড বিকারক দিয়ে আমরা 1 2 3 ডিগ্রি অ্যালকোহল প্রস্তুতি শিখছি, তাই না? সবগুলাই শিখছি। তো এখানে আমাদের উডস বিক্রিয়া হবে, নামধারী বিক্রিয়া। আচ্ছা, বলছে দেখো আয়রন ক্লোরাইড দ্রবণের সাহায্যে শনাক্ত করা যায় কোনটা? আয়রন ক্লোরাইড দ্রবণের সাহায্যে শনাক্ত করা যায় কোনটা, এটা বলতে পারবা? খেয়াল করো, আয়রন ক্লোরাইড দ্রবণের সাহায্যে ফেনল শনাক্তকরণ করা যায়। ফেনলের শনাক্তকারী বিক্রিয়া, ফেনলের শনাক্তকারী বিক্রিয়া কয়টা আছে? ফেনলের শনাক্তকারী বিক্রিয়া 3টা। একটা হচ্ছে আয়রন ক্লোরাইডের সাহায্যে শনাক্তকরণ করা যায়, একটা হচ্ছে ব্রোমিন পানির সাহায্যে শনাক্তকরণ করা যায়, যেটা অলরেডি আমরা দেখছি, আরেকটা হচ্ছে লিবারম্যান বিক্রিয়ার সাহায্যে শনাক্তকরণ করা যায়। লিবারম্যান বিক্রিয়ার সাহায্যে শনাক্তকরণ করা যায়। সো ফেনলের শনাক্তকারী বিক্রিয়া 3টা, একটা হচ্ছে আয়রন ক্লোরাইড, আরেকটা হচ্ছে ব্রোমিন পানি, আরেকটা হচ্ছে লিবারম্যান বিক্রিয়া। এই 3টার মাধ্যমে আমরা ফেনল শনাক্তকরণ করি। আয়রন ক্লোরাইডের সাহায্যে ফেনল কিভাবে শনাক্তকরণ করা যায়? আয়রন ক্লোরাইড এবং ফেনল এইটা যদি আমরা বিক্রিয়া করাই, তখন বিক্রিয়া করে আমাদের এখানে খেয়াল করো ফিনেট আয়ন তৈরি করবে। এই ফিনেট আয়ন 6টা তৈরি করবে 2টা আয়রনের সাথে। এটাকে বলে ডাই ডাই কি বলে এটাকে? ডাইফেরেট হেক্সাফিনেট আয়ন। ডাইফেরেট হেক্সাফিনেট আয়ন। এই ডাইফেরেট হেক্সাফিনেট আয়ন একটা হলুদ বা বেগুনি বর্ণের একটা প্রিসিপিটেশন দেয়, হলুদ বা বেগুনি বর্ণের প্রিসিপিটেশন দেয়। এই যে তোমার হচ্ছে একটা কালারপূর্ণ প্রিসিপিটেট দেয়, এটা দেখে আমরা ফেনল শনাক্তকরণ করতে পারি। আমার কালারটা এক্সাক্ট মনে নাই, কালারটা একটু চেক কইরো। কালারটা এক্সাক্ট মনে নাই, কালারটা একটু চেক কইরো। ওকে, এবার খেয়াল করো, যেই রাসায়নিক দ্বারা খাদ্যদ্রব্যে ফরমালিনের উপস্থিতি শনাক্তকরণ করা যায়। ফরমালিন মানে কি বলতো? ফরমালিন, ফরমালিন অ্যাকচুয়ালি হচ্ছে মিথানল বা ফর্মালডিহাইড। ফর্মালডিহাইডের 40% জলীয় দ্রবণকে ফরমালিন বলে না? তো ফর্মালডিহাইড শনাক্তকরণ করব কিসের মাধ্যমে? ভাই আমরা জানি ফর্মালডিহাইড এটা হচ্ছে কার্বনিল মূলক। ফর্মালডিহাইড কি কার্বনিল মূলক? কার্বনিল মূলক শনাক্তকরণ করা হয় হচ্ছে ব্রাডির বিকারকের মাধ্যমে। কার্বনিল মূলক শনাক্তকরণ করা হয় হচ্ছে ব্রাডির বিকারকের মাধ্যমে। ব্রাডির বিকারক মানে কি? 2,4-DNPH, এটাকে বলা হচ্ছে ব্রাডির বিকারক। যেহেতু আমাদের বলছে কার্বনিল মূলক, কার্বনিল মূলক শনাক্তকরণ করা হয় ব্রাডির বিকারকের মাধ্যমে। ব্রাডির বিকারক হচ্ছে 2,4-DNPH। ব্রাডির বিকারক হচ্ছে 2,4-DNPH। তার মানে সি নাম্বার হচ্ছে আমাদের কারেক্ট আনসার। আচ্ছা, এবার বলছে দেখো ভিনাইল ক্লোরাইডের গাঠনিক সংকেত কি? অ্যালাইল, অ্যালাইল। অ্যালকাইনাইল নাম শুনছো? অ্যালকিনাইল নাম শুনছো? অ্যালকিনাইল, অ্যালকিনাইল। অ্যালকিন কার্বন কার্বন দ্বিবন্ধন বা অ্যালকিন CnH2n, এইটার থেকে একটা হাইড্রোজেন যদি তুমি কমাই নাও তখন এইটাকে অ্যালকিনাইল বলে। হ্যাঁ, একটা হাইড্রোজেন কমাই নিলে এটাকে অ্যালকিনাইল বলে। তো অ্যালকিনাইলের একটা পার্ট হচ্ছে ভিনাইল। দেখো CH2 ডাবল বন্ড CH এরকম যদি হাত থাকে এটাকে বলে ভিনাইল, এইটাকে বলা হচ্ছে ভিনাইল। এখানে যদি হ্যালোজেন বসে এটাকে বলে ভিনাইল হ্যালাইড, এই জায়গায় যদি ক্লোরিন বসে তখন এটাকে বলা হচ্ছে ভিনাইল ক্লোরাইড। তাহলে CH2CHCl এইটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড। এই পার্টটুকুকে তুমি ভিনাইল যৌগ বলতে পারো। এই পার্টটুকুকে তুমি কি বলতে পারবা? এই পার্টটুকুকে বলতে পারবা ভিনাইল যৌগ। এই পার্টটুকু হচ্ছে আমাদের ভিনাইল যৌগ। তাহলে ভিনাইল যৌগ, ভিনাইল। ক্লিয়ার করতে পারছো? আশা করি এই ব্যাপারটা ক্লিয়ার। আচ্ছা, এবার বলছে দেখো ভিনেগার এ কোন অ্যাসিড থাকে? আমাদের ভিনেগারে, ভিনেগার, ভিনেগার কি 5% ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। আমরা কর্মমুখী রসায়নে শিখছি ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা ভিনেগার বলি। তাহলে ভিনেগারে আমরা ইথানোয়িক অ্যাসিড পাই না। ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম কি? আরেকটা নাম হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড আরেকটা নাম হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড। ক্লিয়ার? বুঝাইতে পারছি? পারবা কিনা বলো? ইথানোয়িক অ্যাসিডের আরেকটা নাম হচ্ছে আমাদের অ্যাসিডিক অ্যাসিড। অ্যালকিনাইল।
এবার বলো, এটা বলো, কোন বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন তৈরি করা যায়? দেখো এটা এই সেম প্রশ্ন মেডিকেলেও আসছে, চিটাগং ইউনিভার্সিটিতেও দিছে, মেডিকেলেও আসছে, চিটাগং ইউনিভার্সিটিতেও দিছে। চিটাগং ইউনিভার্সিটিতে তোমার হচ্ছে যে এটা দিছে। তো এটা কি বলতো? উডস বিক্রিয়া না? উডস বিক্রিয়ার মাধ্যমে উচ্চতর অ্যালকেন তৈরি করা যায়, শিখছি তো, উডস বিক্রিয়া, তাহলে বি নাম্বার হবে। আচ্ছা, হ্যালোফর্ম বিক্রিয়া হলো, আমরা শিখছিলাম হ্যালোফর্ম বিক্রিয়া, মনে আছে? হ্যালোফর্ম বিক্রিয়া কি শিখছিলাম? হ্যালোফর্ম বিক্রিয়ায় CH3CO মূলক মাস্ট থাকতে হবে, এর সাথে এখানে একটা অ্যালকাইল থাকতে হবে। এখানে আমরা কি নিব? ক্লোরোফর্ম নিব, তোমার হচ্ছে যে হ্যালোজেন নিব, ক্লোরোফর্ম না, হ্যালোজেন নিব, এর সাথে আমরা কি নিব? সোডিয়াম হাইড্রোক্সাইড। এগুলা নিলে আমরা হ্যালোফর্ম বিক্রিয়া দেখতে পাবো। তো ভালো করে খেয়াল করলে দেখবা এই হ্যালোফর্ম বিক্রিয়াতে আমাদের এখানে বলছে অ্যালডিহাইড এবং কিটোনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া, অ্যালডিহাইড ও কিটোনের সাথে হ্যালোজেনের বিক্রিয়া। তো অ্যাকচুয়ালি হ্যালোফর্মে আমরা অ্যালডিহাইডও পাই, CH3COH, এটা নিলে আমরা অ্যালডিহাইড পাই। আচ্ছা, আমরা এখানে যদি এমন নিই CH3CO CH2CH3, তখন এটা আমরা কিটোন পাই। তো দেখো এইটা হচ্ছে অ্যালডিহাইড, অ্যালডিহাইডের সাথে আমরা হ্যালোজেন এক্স নিলাম, এটা হচ্ছে কিটোন, কিটোনের সাথে আমরা হ্যালোজেন এক্স নিলাম। তাহলে অ্যালডিহাইড কিটোন এগুলোর সাথে যদি আমরা হ্যালোজেন নিই, অ্যালডিহাইড কিটোনের সাথে হ্যালোজেনের বিক্রিয়ায় আমরা তোমার হ্যালোফর্ম পাবো। এটাও দেখো চিটাগং ইউনিভার্সিটিতে আসছে। আচ্ছা, প্রান্তীয় অ্যালকাইলের ক্ষেত্রে কোনটি সঠিক? অ্যালকাইন, প্রান্তীয় অ্যালকাইন মানে কি? যেই অ্যালকাইনের 1 নাম্বার কার্বনে ট্রিপল বন্ড আছে, যেই অ্যালকাইনে 1 নাম্বার কার্বনের ট্রিপল বন্ড আছে। তো 1 নাম্বার কার্বনের ক্ষেত্রে ট্রিপল বন্ড মনে করে দেখো তো কোথায় কোথায় আছে? 1 নাম্বার কার্বনের ট্রিপল বন্ড, 1 নাম্বার কার্বনের ট্রিপল বন্ড হচ্ছে অম্লীয় মাধ্যম, তাই না? 1 নাম্বার কার্বনের ট্রিপল বন্ড হলে সেই অ্যালকাইন কি অম্ল না? অম্ল হয় না? তো দেখো আমরা অ্যালকাইন 1 অম্লধর্মী, আমরা মুখস্থ করছিলাম না? অ্যালকাইন 1 অম্লধর্মী, অ্যালকাইন 1 অম্লধর্মী। দেখো আমরা মুখস্থ করছিলাম অ্যালকাইন 1 অম্লধর্মী। ওকে, এবার আসো, নিম্নের কোন মূলকটি বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে? বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করে আমরা পড়ছিলাম, মনে করে দেখো, যে বেনজিন বলয়কে নিষ্ক্রিয় করতে গেলে ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নিতে হবে, ইলেকট্রন উইথড্রয়িং গ্রুপ নিতে হবে, ইলেকট্রন ডোনেটিং গ্রুপ নিলে হবে না। এমন গ্রুপ নিতে হবে যারা বেনজিন বলয় থেকে ইলেকট্রন উইথড্র করে, ইলেকট্রন উইথড্র করে এরকম গ্রুপ কারা? কার্বন কার্বন ডাবল, এই কার্বনের সাথে এখানে যে মূলক থাকবে সেটা ডাবল বন্ড যুক্ত মূলক যদি হয় বা ট্রিপল বন্ড যুক্ত মূলক যদি হয়, সেটা হচ্ছে উইথড্রয়িং গ্রুপ। আমরা পড়ছিলাম নাইট্রো গ্রুপে ডাবল বন্ড আছে, তারপর আমরা পড়ছিলাম অ্যালডিহাইড গ্রুপে ডাবল বন্ড আছে, আমরা পড়ছিলাম অ্যাসিড গ্রুপে ডাবল বন্ড আছে। এগুলা সব হচ্ছে আমার উইথড্রয়িং গ্রুপ। এগুলা কি? এগুলা সব হচ্ছে আমার উইথড্রয়িং গ্রুপ। তাহলে দেখো এই যে নাইট্রো গ্রুপ যেটা আছে, নাইট্রো গ্রুপে ডাবল বন্ড আছে, দ্যাট ইজ উইথড্রয়িং গ্রুপ। ক্লিয়ার? বুঝতে পারছো? আচ্ছা, এবার বলছে দেখো, অনাদ্র অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে বেনজিন এবং এন প্রোপাইল ক্লোরাইড। তো দেখো এন প্রোপাইল ক্লোরাইড মানে কি? আমাদের কাছে বেনজিন আছে, বেনজিন নিলাম। এন প্রোপাইল ক্লোরাইড মানে হচ্ছে সেকেন্ড কার্বনে ক্লোরিন আছে, ঠিক আছে? সেকেন্ড কার্বনে ক্লোরিন আছে। তো এন প্রোপাইল ক্লোরাইড এইটা এখন আমাদের যদি বেনজিনের সাথে বিক্রিয়া করে ড্রাই অ্যালুমিনিয়াম ক্লোরাইডের উপস্থিতিতে, তাহলে এখান থেকে হাইড্রোজেন আর এখান থেকে ক্লোরিন অপসারিত হবে। এই কার্বনটা সরাসরি এখানে যে বসবে বেনজিনের, তো এই কার্বন সরাসরি এখানে যে বসলে বেনজিন, এই সাইডে একটা মিথাইল গ্রুপ, এই সাইডে একটা মিথাইল গ্রুপ। তো এটাকে কি বলবে বলতো? আইসোপ্রোপাইল বেনজিন বলবে না? মাঝখানে কার্বন থাকলে এটাকে বলা হচ্ছে আইসো, এটাকে আইসোপ্রোপাইল বেনজিন বলা যাবে। কি বলা যাবে? আইসোপ্রোপাইল বেনজিন। মনে থাকবে? টলুইন যারা বলতেছে তাদের হয় নাই, যারা টলুইন বলতেছো তাদের হয় নাই। এটা হচ্ছে আইসোপ্রোপাইল বেনজিন। ওকে, এটা আসো, এটা বলো, এন বিউটাইল বেনজিনকে, এন বিউটাইল বেনজিন মানে কি? বেনজিনের উপরে ধরো আমাদের বিউটাইল আছে, CH2 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 CH3,
তো বেনজিনের উপরে ধরো আমাদের বিউটাইল গ্রুপ আছে, এটাকে KMNO4 দ্বারা যদি আমরা উত্তপ্ত করি তাহলে কি তৈরি হবে? এটা তৈরি হবে না, CH2CH2CH2CSS, এটা তৈরি হবে, এটা তৈরি হবে। আমি তোমাদের শেখাইছিলাম, মনে করে দেখো, আজকেই শেখাইছি যে যদি আমাদের এরকম বেনজিনের উপর লম্বা চেইন থাকে, তারপরে আমাদের এটা দিয়ে জারণ করতে বলা হয়, জারণ শুধু এই অংশটুকুতেই হবে। এই CH2 ঠিক পাশের কার্বনেরটাই জারণ হবে, পাশের কার্বনটা জারণ হয়ে বেনজোইক অ্যাসিডে রূপান্তর হবে। বাকি অংশটুকু আমাদের কি কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, বাকি অংশটুকু কি করবে? কার্বন ডাই অক্সাইড তৈরি করবে। তাহলে দেখো আমাদের এখান থেকে বেনজোইক অ্যাসিডই আমরা পাবো, কি পাবো? বেনজোইক অ্যাসিডই পাবো, ঠিক আছে? তাহলে বাকি অংশগুলো আমার কার্বন ডাই অক্সাইড তৈরি করবে, বেনজোইক অ্যাসিড পাবো। আচ্ছা, এবার বলছে দেখো নাইট্রোবেনজিনকে আমরা SnHCl দ্বারা যদি জারণ করি তাহলে বিক্রিয়ায় কোনটা উৎপন্ন হয়? দেখো এবার চিরাং ইউনিভার্সিটিতে আসছে, তাহলে নাইট্রো মূলককে জারণ করলে NH2 মূলকে রূপান্তর হবে, কারণ জারণ করলে কি হয়? হাইড্রোজেন ইন হয় আর অক্সিজেন আউট হয়, তাই না? হাইড্রোজেন ইন হয়, অক্সিজেন আউট হয়। তাহলে এটা NH2 যদি হয় তাহলে অ্যানিলিন তৈরি করতেছে না? NH2 হলে কি তৈরি করতেছে? অ্যানিলিন তৈরি করতেছে। সিম্পল না? আমরা এগুলা শিখছি না? শিখছি এগুলা। দেখো নাইট্রো হলে হাইড্রোজেন ইন, অক্সিজেন আউট। আচ্ছা, এটা বলো তো নিচের কোন যৌগটি আয়োডোফর্ম পরীক্ষায় অংশগ্রহণ করে না? এটা বলতে হবে, এটা বিশাল ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এটা দেখো ঢাকা ইউনিভার্সিটিতে আসছে এবার, বিশাল ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা বলতে হবে। আয়োডোফর্ম পরীক্ষার শর্ত কি ছিল? আয়োডোফর্ম পরীক্ষার শর্ত ছিল CH3CO থাকতে হবে, মাস্ট। CH3CO থাকতে হবে, মাস্ট। আয়োডোফর্ম পরীক্ষার শর্ত ছিল CH3CO থাকতে হবে, মাস্ট। তো এখানে ভালো করে খেয়াল করে দেখবা, প্রত্যেকটা, এটা অ্যালকোহল তাই না? এই অ্যালকোহলকে জারণ করলে এখানে CO তৈরি হয়, তো এই CO সাইডে CH3 আছে, হচ্ছে। এই অ্যালকোহলকে জারণ করলে এখানে CO তৈরি হয়, এই CO সাইডে CH3 আছে, হচ্ছে। এটাও আয়োডোফর্ম বিক্রিয়া দেয়, এটাও আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। এখানে দেখো অলরেডি CO CH3 আছে, এটাও আয়োডোফর্ম বিক্রিয়া দেয়। এখানে কিটোনের এই সাইডে দেখো ইথাইল গ্রুপ, এই সাইডেও ইথাইল গ্রুপ, এইটা আয়োডোফর্ম বিক্রিয়া দেয় না, তার মানে এটা হবে আমাদের কারেক্ট আনসার। আয়োডোফর্ম বিক্রিয়া দিতে গেলে CH3CO থাকতে হবে, মাস্ট। শেখাইছি না আগে? আয়োডোফর্ম বিক্রিয়া দিতে গেলে CH3CO মাস্ট থাকতে হবে। ওকে, পরে আসো, বলছে দেখো বেনজিনের উপর CHO আছে, বেনজিনের উপর CHO আছে, এর সাথে জিঙ্ক অ্যামালগাম এবং গাঢ় HCl যদি নাও, মনে করে দেখো তো, জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, এটা কার জানি? এটা ক্লিমেনসন বিজারণ না? ক্লিমেনসন বিজারণ CO মূলককে CH2 মূলকে রূপান্তর করে, তো CO মূলককে যদি CH2 মূলকে রূপান্তর করে তাহলে উপরে CH3 তে রূপান্তর হয়ে যাবে। তাহলে এটা বেনজালডিহাইড থেকে টলুইনে রূপান্তর হয়ে যাচ্ছে না? বেনজালডিহাইড থেকে টলুইন মানে কি? সি নাম্বার না? সি নাম্বারটা হচ্ছে টলুইন। বেনজালডিহাইড থেকে টলুইন মানে হচ্ছে আমাদের সি নাম্বার। দেখো এটাও ঢাকা ইউনিভার্সিটিতে আসছে। তাহলে দেখো জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl, এটা পারবো কিনা বলো? জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl। এবার বলছে দেখো CH3CO NH2, এইটাকে আমরা জারণ করে CH3CO NH2, এখানে দেখো আমরা কার্বনিল বা কিটো মূলককে, এই যে কার্বনিল মূলককে মিথিলিন মূলকে কনভার্ট করছি। তাহলে এটা করার জন্য আমরা দেখছি যে জিঙ্ক অ্যামালগাম গাঢ় HCl একটা ভালো বিকারক, যেটা ছিল ক্লিমেনসন বিজারণে। ক্লিমেনসন বিজারণে কোনো বিকারক এখানে নাই, কিন্তু এখানে ভালো করে খেয়াল করলে দেখবা লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আছে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড এইটা সোডিয়াম বোরহাইড্রাইডের চেয়ে ভালো বিজারক, সোডিয়াম বোরহাইড্রাইডের চেয়ে ভালো বিজারক এবং শক্তিশালী বিজারক। এটা মাইল্ড বিজারক হিসেবে কাজ করে, এটা শক্তিশালী বিজারক হিসেবে কাজ করে। এই লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড আবার শুষ্ক ইথারে সবচেয়ে ভালো কাজ করে। লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইড অ্যালকোহল এবং শুষ্ক ইথারের মধ্যে শুষ্ক ইথারে ভালো কাজ করে। শুষ্ক ইথার কি করে? লিথিয়াম অ্যালুমিনিয়াম হাইড্রাইডকে পানির সাথে আসতে দেয় না, বা পানির সাথে আর্দ্র বিশ্লেষিত হইতে দেয় না। আর্দ্র বিশ্লেষিত হইলে এটা তার বিজারণ ক্ষমতা হারাই ফেলবে, ঠিক আছে? সো এখানে আমাদের এ নাম্বার হবে কারেক্ট আনসার। ফেনল পরীক্ষা, কোন পরীক্ষায় ফেনল শনাক্তকরণ করা যায়? আমরা বলছিলাম ফেনল শনাক্তকরণের তিনটা পরীক্ষা, একটা হচ্ছে লিবারম্যান, আরেকটা হচ্ছে ব্রোমিন পানি, আরেকটা কি বলতো, আরেকটা হচ্ছে আয়রন ক্লোরাইড, ফেরিক ক্লোরাইড, ফেরিক FeCl3। ওকে, এবার বলছে দেখো নিচের কোনটি অ্যারোমেটিক নয়? নিচের কোনটি অ্যারোমেটিক নয়? দেখো এই যৌগটা হচ্ছে অ্যারোমেটিক, কেন বলতো?
ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, এখানে লন পেয়ার, দেখো ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, লন পেয়ার, তারপরে আবার সিঙ্গেল বন্ড, ডাবল বন্ড, সিঙ্গেল বন্ড, মানে কনজুগেশন আছে। এবং এটা ওই যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রনের নীতি ফলো করতেছে। এটা তো এমনিতেই অ্যারোমেটিক। আচ্ছা, এখন আমার কনফিউশন আসবে এইটা আর এটার মধ্যে। এইটা হচ্ছে অ্যারোমেটিক যৌগ কেন? এখানে ওই যে 4n+2 সংখ্যক পাই ইলেকট্রনে এখানে তোমার হচ্ছে যে একটা পাই ইলেকট্রন আছে, বা একটা পাই বন্ড আছে। এখন এখানে মেইন কাহিনী যেটা, আমরা অ্যারোমেটিক যৌগ দেখার জন্য আরেকটা শর্ত একটু মেইনটেইন করব, সেটা হচ্ছে সবগুলা কার্বনে sp2 সংকরায়ন আছে কিনা। এই কার্বনেও দেখবে sp2, এই কার্বনেও sp2। এখানে প্লাস আয়ন হওয়ার কারণে এখানে কোনো হাইড্রোজেন নাই, এখানেও তোমার sp2 সংকরায়ন, এই কর্নারটা প্লাস আয়ন হওয়ার কারণে। এবং এইটা প্লাস আয়ন হওয়ার কারণে এই রিংগুলা তোমার, এই যে রিং এ পাই বন্ধন যেটা আছে, পাই বন্ধন খুব সুন্দর মতো তোমার রেজোনেন্স দেখায়। এই রিং এর রেজোনেন্স দেখায়, এই রিং এর রেজোনেন্স নিয়ে আলাদা ক্লাস নেওয়া সম্ভব, সো মানে আলাদা করে বলা সম্ভব, আমরা রেজোনেন্সে যাচ্ছি না। বাট এটা হচ্ছে তোমার অ্যারোমেটিক। তাহলে অ্যারোমেটিক না কোনটা? অ্যারোমেটিক না এইটা। এখান থেকে এই কর্নারে প্লাস হওয়ার কারণে এই পাই বন্ড এখানে আসতে পারে, এখানে যাইতে পারে, বাট এরপরে এই জায়গাতে একটা গ্যাপ হয়ে যাচ্ছে, আর আগাইতে পারে না। কারণ এখানে তোমার হচ্ছে যে একটা পাই বন্ড আছে, এই পাই বন্ড রেজোনেন্স করতে পারতেছে না, এই কর্নারে sp2 সংকরায়িত না হয়ে এখানে sp3 সংকরায়িত হয়ে গেছে। তার মানে এইটা হচ্ছে তোমার অ্যারোমেটিক নয়। আচ্ছা, এবার বলছে দেখো অ্যালডিহাইড মূলক শনাক্তকরণে কোনটি ব্যবহার করা হয়? জেনিউতে আসছে। আমরা জানি অ্যালডিহাইড মূলক শনাক্তকরণের জন্য টলেন বিকারক, ফেলিং দ্রবণ ব্যবহার করা হয়। এই দেখো, এটা হচ্ছে আমাদের টলেন বিকারক। তাহলে এখান থেকে আমরা টলেন বিকারকটা দাগাই ফেললাম। ওকে, কোন বিক্রিয়ায় জাইমেস এনজাইম কার্যকরী? তো আমরা জানি কর্মমুখী রসায়নে আমরা পড়বো IJA, জাইমেস এনজাইম হচ্ছে সেকেন্ড ইথানল প্রস্তুতিতে ব্যবহার করা হয়। এটা আমরা কর্মমুখী রসায়নে যে দেখবো আরো ভালো করে, কর্মমুখী রসায়নে আসবে ইথানল প্রস্তুতিতে আমাদের জাইমেস ব্যবহার করা হয়। কোনটি মেসো যৌগ? দেখো 2,3 বিউটেন ডাইঅল, এটা পড়াইছিলাম মনে আছে? 2,3 বিউটেন ডাইঅল, 1 2 3 4, এখানেও OH আছে, এখানেও OH আছে, এখানে H আছে, এখানে H আছে, এই জায়গায় CH3 হয়, এই জায়গায় CH3 হয়। খেয়াল করলে দেখবা মাঝ বরাবর যদি ভাঙো, এইটাই দুইটা হচ্ছে তোমার কাইরাল কার্বন আছে, প্লাস এখানে তোমার হচ্ছে যে দুইটা কাইরাল কার্বনের পাশাপাশি এইটা হচ্ছে তোমার মেসো যৌগ হিসেবেও কাজ করতেছে। তো এর মাধ্যমে আমাদের আজকের ক্লাসটা শেষ হয়ে গেল। আজকের ক্লাসটা আমরা এই পর্যন্তই করব। কালকে আমরা আরো কিছু এমসিকিউ সলভ করব, প্লাস দুইটা টপিক দেখবো। আগামীকালকে ক্লাসটা আগামীকাল রাত 9টাতে নিব আমি, একটা এক্সট্রা ক্লাস, ঠিক আছে? সো আজকের ক্লাসটা এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ যারা যারা শুরু থেকে এখনো পর্যন্ত ক্লাসে ছিলা, তোমাদের জন্য শুভকামনা। তোমরা অর্গানিকের ফুল নোটটা কইরা আমাকে সাবমিট করো, ঠিক আছে? অর্গানিকের ফুল নোটটা কইরা আমাকে সাবমিট করো। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ক্লাস। তোমাদের সাথে কালকে দেখা হবে আবার।